এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রেপোজিশন টপিকটা নিয়ে। চলো শুরু করি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু করে এই আমাদের টপিকের নামটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এই প্রেপোজিশন ওয়ার্ডটাকে আমরা লিটারাল দিক থেকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। এই প্রি এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে। আমরা প্রিপেইড সিম অথবা প্রিপেইড ইলেকট্রিসিটির মিটার ব্যবহার করতে অভ্যস্ত, যেটা পূর্বে টাকা প্রদান করতে হয়। আর এদিক থেকে আমরা বুঝতে পারি যে প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশনের বাংলা অর্থ হচ্ছে অবস্থান। অবস্থান আমরা যদি একসাথে বলতে চাই তাহলে এটার বাংলা অর্থ কী হয়? পূর্বে অবস্থান। তার মানে প্রেপোজিশন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেটা পূর্বে অবস্থান করি। প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান করে? সাধারণত নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ। এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ, কি বোঝাচ্ছি আমি? তাহলে সাধারণত নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে এই প্রেপোজিশন অবস্থান করে। এবার আমরা দেখব প্রেপোজিশন থেকে তিন ধরনের গ্যাপ হয়ে থাকে। অর্থাৎ আমরা যে প্রেপোজিশনের গ্যাপ ফিল ইন করবো, এই প্রেপোজিশন সাধারণত তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে। গ্যাপগুলো তিন ধরনের অংশ হয়ে থাকে। প্রথমটা হচ্ছে জেনারেল রুলস অফ প্রেপোজিশন। জেনারেল রুলস অফ প্রেপোজিশন কি? প্রেপোজিশনের সাধারণ নিয়মসমূহ। ধরো মাসের নামের পূর্বে কী বসাবো, দিনের নামের পূর্বে কী বসাবো, তোমার বছরের পূর্বে কী বসাবো বা সময়ের পূর্বে কী বসাবো, এই বড় স্থানের পূর্বে কী হবে, ছোটো স্থানের পূর্বে কী হবে, এগুলো হচ্ছে তোমার জেনারেল রুলস অফ প্রেপোজিশন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিভক্তি অনুসারে প্রেপোজিশন। বিভক্তি, বাংলা ব্যাকরণ একটু যেতে হবে এটার জন্য। বিভক্তি হচ্ছে একটা শব্দ এর শেষে অর্থ সম্পূর্ণ প্রকাশ করার জন্য কিছু এক্সট্রা অংশ যুক্ত হলে। যখন আমি যদি তোমাকে উদাহরণ হিসাবে বলতে পারি ঢাকায়, ঢাকায় আমাদের মূল শব্দ হচ্ছে কারণ ঢাকা, এই ঢাকার সাথে একটা এক্সট্রা অংশ যুক্ত হলে অন্তস্থ হয়। এটা হচ্ছে বিভক্তি বাংলায়। এই ইংরেজি বাংলায় এই বাংলা অর্থের শেষে যখন কোনো বিভক্তি যুক্ত হয়, এই বিভক্তির জন্য ইংরেজিতে কিছু প্রেপোজিশন আলাদাভাবে ব্যবহৃত হয়, সেগুলো আমরা বিস্তারিত একটু পরে জানবো। অ্যান্ড তৃতীয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেটাকে আমরা ফিক্সড প্রেপোজিশনে বলতে পারি। ফিক্সড প্রেপোজিশন, ফিক্সড প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন। অর্থাৎ কিছু প্রেপোজিশন কিছু ওয়ার্ডের সাথে সংযুক্ত থাকে, অলওয়েজ এগুলোর সাথেই বসবে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, যেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন বলা হয়। এই আমরা যদি এখান থেকে একটু করে কম্পেয়ার করা ট্রাই করি, এখান থেকে সবচেয়ে বেশি তুমি সলভ করতে পারবা। বিভক্তি অনুসারে প্রেপোজিশন থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন হয়। অর্থাৎ তুমি বিভক্তি অনুসারে প্রেপোজিশন থেকেই অনেক বেশি গ্যাপ ফিলিং করতে পারবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে, আর জেনারেল রুলস অফ প্রেপোজিশন আমি তোমাকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা এখন একটা ডায়াগ্রামের মাধ্যমে 20 থেকে 25টা প্রেপোজিশন শিখতে পারি। একটু দেখি, আমরা যদি এই সার্কেলটাকে একটা কোনো একটা রুম বা কোনো একটা স্থানও কল্পনা করতে পারি, চাইলে তুমি চাইলে তোমার যে রুমে রয়েছে সেই রুমটাও কল্পনা করতে পারো বা কোনো একটা স্থান কল্পনা করতে পারো। এই সার্কেলটা যদি কোনো কিছুর উপরে কোনো কিছু লাগানো অবস্থায় থাকে, উপরে রয়েছে, স্পর্শ করা অবস্থায় রয়েছে, যেমন এই পেনটা আমার হাতে কোনো স্পর্শ করা অবস্থায় উপরে রয়েছে, লাগানো অবস্থায় রয়েছে, তাহলে কোনো কিছু যখন কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থায় বা লাগানো অবস্থায় থাকবে তখন আমরা ব্যবহার করব অন। যেমন আমি যখন বলবো দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, কলমটি আমার হাতের সাথে রয়েছে, লাগানো অবস্থায় রয়েছে, যে জন্য আমরা ব্যবহার করতেছি এখানে অন। এরপর যখন কোনো কিছু উপরে থাকবে বিচ্ছিন্ন অবস্থায়, তখন আমরা অ্যাবভও ব্যবহার করতে পারি, ওভারও ব্যবহার করতে পারি। উপরে বিচ্ছিন্ন অবস্থায়, তবে একটু পার্থক্য রয়েছে, কখন অ্যাবভ কখন ওভার। যখন উপরে বিচ্ছিন্ন অবস্থায় কোনো কিছু গতিতে থাকবে, গতি মোশনে থাকবে, তখন আমরা ব্যবহার করব ওভার। যেমন দ্য ফ্যান ইজ টার্নিং ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে কী করতেছে? ঘুরতেছে। তাহলে ফ্যানটা একটা মোশনে আছে, একটা গতিতে আছে না? তাহলে গতি থাকা অবস্থায় যখন কোনো কিছু উপরে থাকা বোঝাবে বিচ্ছিন্ন অবস্থায়, অবভিয়াসলি, কারণ ফ্যানটা তো আমার মাথার সাথে আর লাগানো অবস্থায় নেই, বিচ্ছিন্ন অবস্থায় উপরে এবং গতিতে থাকবে, তখন আমরা ব্যবহার করব ওভার। আর বিচ্ছিন্ন অবস্থায় উপরে বাট স্থির অবস্থায় রয়েছে, তখন আমরা ব্যবহার করব অ্যাবভ। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটা এখন ঘুরতেছে না, জাস্ট বললাম যে ফ্যানটা আমার মাথার উপরে রয়েছে, এক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। আবার বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ রয়েছে, এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? অ্যাবভ। আমি যদি মোটা তাকে বলতে চাই, অন হবে কোনো কিছু উপরে স্পর্শ করা অবস্থায়, তখন অন। আর উপরে রয়েছে বিচ্ছিন্ন অবস্থায় তবে মোশন বা গতিতে রয়েছে, তখন ওভার। উপরে বিচ্ছিন্ন অবস্থায় স্থির রয়েছে, তখন হবে অ্যাবভ।
তাহলে আমরা এখন এই উপরের 3টা প্রেপোজিশন শিখলাম। যখন কোনো কিছু অন্য একটা জায়গা হতে বা উপর হতে এসে কোনো কিছুর উপরে পড়বে, কোনো কিছুর উপরে এসে পড়া, ধরো কোনো একটা কিছু আমার মাথার উপরে এসে পড়লো, এখন তাহলে মাথার উপরে এসে পড়লো না, কীরকম কোনো একটা কিছু যখন অন্য একটা স্থান হতে এসে উপরে পড়বে তখন আমরা ব্যবহার করবো অন টু। এরপর কোনো দিকে যাওয়া বোঝাতে 2টা প্রেপোজিশন ব্যবহৃত হয়, একটা টুয়ার্ড, একটা হচ্ছে টু। দিকে যাওয়া বোঝাতে, তবে দুটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। টুয়ার্ড ব্যবহৃত হয় অনির্দিষ্ট দিকে যাওয়া বোঝাবে, জাস্ট দিকে বোঝাচ্ছে। ধরো সে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টু গোয়িং টুয়ার্ড ইস্ট, গোয়িং টুয়ার্ড ওয়েস্ট, সে পশ্চিম দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, সে বাজারের দিকে যাচ্ছে। এক্ষেত্রে দেখো টুয়ার্ড ব্যবহৃত হয়, কারণ অনির্দিষ্ট দিকে যাওয়া বোঝাচ্ছে। যখন সে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, একটা নির্দিষ্ট স্থানের নাম বলা হচ্ছে, সে চকবাজার যাচ্ছে, হি ইজ গোয়িং টু চকবাজার। এখন নির্দিষ্ট একটা দিককে বোঝাচ্ছে, এই জন্য টু ব্যবহৃত হবে। অনির্দিষ্ট হলে টুয়ার্ড ব্যবহৃত হবে। দুটাই দিকে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়, নির্দিষ্ট হলে টু, অনির্দিষ্ট টুয়ার্ড। এরপর আমরা আসবো ট্রু। কোনো কিছু যখন আমরা যদি এই বৃত্তটাকে বা সার্কেলটাকে ইমাজিন করি, সার্কেলটার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, এখানে অ্যারো সাইন দিয়ে বোঝানো হচ্ছে, দেখো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাওয়া, তখন ব্যবহৃত হবে ট্রু। এক পাশ দিয়ে ঢুকবে, অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে, তখন কী ব্যবহৃত হবে? ট্রু। এরপর অ্যাক্রস, আমরা যে এই সার্কেলটা কল্পনা করি, সার্কেলের এই ভিতরের এই অংশটা হতে এই অংশে যাচ্ছি, তখন ব্যবহৃত হবে অ্যাক্রস। অর্থাৎ আমরা যদি একটা রাস্তার কল্পনা করি, একটা রোডের এক পাশ হতে অপর পাশ, মানে ঠিক বিপরীত, আমরা আরও বোঝার সুবিধা বলতে পারি বিপরীত পাশে বোঝাতে। রাস্তার এক পাশ হতে অপর পাশে অ্যাক্রস, নদীর এক তীর হতে অন্য তীরে যাওয়া, অ্যাক্রস বোঝাবে। রাস্তার এক পাশ হতে অন্য পাশ অ্যাক্রস, নদীর এক তীর হতে অন্য তীর, অ্যাক্রস বোঝাবে। তাহলে ট্রু হচ্ছে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে, অ্যাক্রস হচ্ছে এক তীর হতে অন্য তীর, এক পাশ হতে অন্য পাশ, বিপরীত পাশে আর কি। আর অ্যালং ব্যবহৃত হবে যে কোনো এক পাশ বেয়ে যাওয়া। ধরো এটা একটা নদীর একটা তীর, এটা রিভার ব্যাঙ্ক, নদীর তীর বেয়ে কেউ হেঁটে যাচ্ছে, তাহলে অ্যালং ব্যবহৃত হবে। অথবা নদী বেয়েই যাচ্ছে কেউ, অ্যালং ব্যবহৃত হবে। রাস্তা ধরে কেউ যাচ্ছে, তখন অ্যালং ব্যবহৃত হবে। মানে কোনো একটা দিক একটা ধরে যাওয়া, নদীর পাশ দিয়ে যাওয়া, রাস্তা দিয়ে যাওয়া, নদী হয়ে যাওয়া, তখন অ্যালং ব্যবহৃত হবে। এরপর ইনটু ভার্সেস আউট অফ, এটা অপরটার কি বিপরীত। ইনটুটা বুঝতে তুমি আউট অফ ইজিলি বুঝবা। কোনো কিছু যখন, যেমন এখানে দেখো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া আছে যে কোনো কিছু যখন ভিতর থেকে বাহিরে প্রবেশ করবে, ভিতর থেকে বাহিরে প্রবেশ করা, তখন ব্যবহৃত হবে ইনটু। টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, টিচার বাইরে ছিলেন, এখন শ্রেণীকক্ষে প্রবেশ করতেছেন। বাহির থেকে ভিতরে প্রবেশ করা অর্থে ব্যবহৃত হয় ইনটু। ঠিক তার বিপরীত অর্থে ব্যবহৃত হয় আউট অফ। টিচার ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছেন, তখন আউট অফ ব্যবহৃত হবে। এরপর কোনো কিছু যখন ভিতরে থাকা বোঝাবে, ধরো আমরা যদি ইমাজিন করি এই সার্কেলটাকে যদি বাংলাদেশে ইমাজিন করি, অথবা আমরা যে কোনো একটা এরিয়াকে ইমাজিন করতে পারি, এটার অনির্দিষ্ট কোথায় আছে আমি জানি না, ভিতরে রয়েছে, কোথায় আছে সেটা উল্লেখ করা নেই, তখন ব্যবহৃত হবে ইনসাইড বা ইনসাইড অফ। ধরো কেউ একজন বাংলাদেশের ভিতরে রয়েছে, হি ইজ ইনসাইড অফ বাংলাদেশ নাও, সে এখন বাংলাদেশের ভিতরে রয়েছে, কোথায় আছে আমি জানি না, সে এই সার্কেলের কোথাও মানে নির্দিষ্ট করে বলা নেই, ভিতরে রয়েছে, তখন ইনসাইড বা ইনসাইড অফ। ভিতরে নির্দিষ্ট করে কোনো একটি স্থানের নাম বলা আছে, তখন ইন অথবা অ্যাট, তবে বড় স্থান হলে ইন হবে, ছোট স্থান হলে অ্যাট হবে, এতটুকু বলা যায়। ভিতরে ফিক্সড কোনো একটা জায়গার নাম বলা আছে, কোথায় রয়েছে সেটা বলা হচ্ছে, তখন ইন অথবা অ্যাট ব্যবহৃত হবে, বড় স্থান হলে ইন আর ছোট স্থান হলে অ্যাট ব্যবহৃত হবে। ওকে, এরপর দেখো কোনো কিছুর পাশে বোঝাতে, সে আমার পাশে বসে, হি সিটস বিসাইড মি, পাশে বোঝাতে ব্যবহৃত হবে বিসাইড। পাশে বোঝানোর জন্য আরও একটা প্রেপোজিশন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার পাস্ট, PAST। এখন কোশ্চেন হচ্ছে পাশে বোঝাতে বিসাইডে ব্যবহৃত হয়, পাশে বোঝাতে পাস্টে ব্যবহৃত হয়, কখন কোনটা ব্যবহৃত হবে? অ্যাজ ইউজুয়াল পার্সপেক্টিভ থেকে যখন পাশে বোঝাবে তখন বিসাইড ব্যবহৃত হবে, যখন পাশে বোঝাতে এবং গতি বুঝাবে, পাশে এবং গতি বুঝাবে, তখন ব্যবহৃত হবে পাস্ট। যেমন আমার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, আ ম্যান ইজ ওয়াকিং বিসাইড মি অর পাস্ট মি, কারণ তিনি এখন গতিতে রয়েছে, হেঁটে যাচ্ছেন। আমার পাশ দিয়ে একটি বাস যাচ্ছে, পাস্ট হবে। আমার পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছে, পাস্ট হবে, কেননা এটা গতিতে রয়েছে, মোশনে রয়েছে। মোটা দাগে বলতে গেলে পাশে বোঝাতে দুটা প্রেপোজিশন ব্যবহৃত হয়, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে বিসাইড। অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে ব্যবহৃত হবে বিসাইড, যখন গতি অবস্থায় বোঝাবে পাশে, তখন ব্যবহৃত হবে পাস্ট। এরপর কোনো কিছু যখন নিচে থেকে উপরে বোঝাবে, তখন ব্যবহৃত হবে আপ,
আর বিপরীতভাবে উপর থেকে যখন নিচে ব্যবহৃত হবে তখন হবে কি ডাউন। তাহলে নিচে থেকে উপরে আপ ব্যবহৃত হবে, উপর থেকে নিচে হলে ডাউন ব্যবহৃত হবে। আর এই যে সার্কেলটা আমরা ধরি বা বাংলাদেশ ধরি, যে কোনো একটা এরিয়া তুমি ইমাজিন করতে পারো, ওটা থেকে বা হতে বোঝাতে আমরা ব্যবহৃত হবে ফ্রম, মানে এই সার্কেল থেকে ফ্রম ব্যবহৃত হবে। এবং এটা ছেড়ে যাওয়া বোঝাতে বা ত্যাগ করা বোঝাতে অ্যাওয়ে ফ্রম ব্যবহৃত হয়। কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়, বেলুও ব্যবহৃত হয়, বিনিত ব্যবহৃত হয়। কোনো কিছুর নিচে বোঝাতে সাধারণত তিনটার মধ্যে তেমন মেজর কোনো ডিফারেন্স নেই। তারপরও যদি আমরা একটু স্পেসিফিক করতে চাই, সাধারণত কোনো কিছুর সাথে লাগানো অবস্থায় বা স্পর্শ করা থাকা অবস্থায় বোঝাতে আন্ডার এবং বিনিত দুটাই ব্যবহৃত হতে পারে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আন্ডার, আর বেলু আমরা নিচে থাকা অবস্থায় বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা যে যতগুলো প্রেপোজিশন শিখলাম প্রত্যেকটা কিন্তু আবার আলাদা আলাদা ইউজেস রয়েছে, তবে এইগুলো হচ্ছে তোমার ডায়াগ্রামেটিক ইউজ। ভালো করে তুমি যদি বুঝতে না পারো আরেকবার পিছনে এসে তুমি দেখে নিতে পারো। এরপরে বিভক্ত অনুসারে প্রেপোজিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা বিভক্ত অনুসারে প্রেপোজিশন, যেখান থেকে তুমি এই এইচএসসির জন্য সবচেয়ে বেশি গ্যাপ ফিল ইন করতে পারবা। এখন এই বিভক্তি অনুসারে প্রেপোজিশনের জন্য তোমাকে বাংলা অর্থ বুঝতে হবে, কেননা বিভক্তিটা বাংলা ব্যাকরণের একটা তোমার টপিক। এখন বাংলা অর্থ মিনস পুরো প্যাসেজের বাংলা অর্থ না, তোমার জন্য প্রেপোজিশন ধরো এ নাম্বার গ্যাপ, এটা গ্যাপ দেওয়া হলো, প্রেপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে। এই গ্যাপের পরে যে একটা শব্দ অথবা শব্দ সমষ্টি গ্যাপের পরের ইমিডিয়েট পরের গ্যাপ, যেই গ্যাপে তোমাকে প্রেপোজিশন ব্যবহার করতে হবে, এখানে যে একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে, এই প্রেপোজিশন বসানোর জন্য যে বিভক্তি অনুসারে প্রেপোজিশনটা রয়েছে সেটার জন্য তোমাকে গ্যাপের পরের শব্দ বা শব্দ সমষ্টি এটার বাংলা অর্থটা বুঝতে হবে। এখন ওই বাংলা অর্থের শেষে কখন কি থাকলে তুমি কোন প্রেপোজিশন ব্যবহার করবা, আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রেপোজিশনের ক্ষেত্রে গ্যাপের পরে যদি যে বাংলা শব্দ বা শব্দ সমষ্টি থাকবে তার বাংলা অর্থের শেষে যদি কে, রে, প্রতি থাকে, গ্যাপের পরের শব্দ বা শব্দ সমষ্টির জন্য যদি তোমার কে, রে, প্রতি থাকে, তখন আমরা ব্যবহার করব টু। বাংলা শব্দের শেষে যদি শব্দের সাথে যদি দ্বারা, দিয়ে, কর্তৃক থাকে, তখন আমরা ব্যবহার করব বাই অথবা উইথ। এই বাংলা শব্দের সাথে যদি অথবা বাংলা অর্থের জন্য অর্থে বাংলা অর্থ করতে গিয়ে যদি তোমার যদি জন্য অর্থ আসে তখন আমরা ব্যবহার করব ফর। এরপর বাংলা অর্থের জন্য যদি তোমার হতে বা থেকে আসে তখন ব্যবহার করব ফ্রম। বাংলা অর্থের সাথে যদি র বা এর থাকে তখন আমরা ব্যবহার করব অফ। সবচেয়ে বেশি এখান থেকে প্রশ্ন হয়, র বা এর থাকলে ব্যবহার করব আমরা অফ। বাংলা শব্দে বা বাংলা অর্থের সাথে যদি এ অন্তস্থ হয় তে থাকে তখন আমরা ব্যবহার করব ইন অথবা এট, দুটাই ব্যবহার করা যায়। আর আমরা স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা ব্যবহার শিখব। আমি আবার শুরু থেকে বলছি, বাংলা শব্দের শেষে যদি বাংলা অর্থের ক্ষেত্রে তুমি কে, রে, প্রতি পাও তখন ব্যবহার করব টু। দ্বারা, দিয়ে, কর্তৃক এই অর্থের জন্য আমরা আনবো বাই অথবা উইথ। আর জন্য, এই জন্য আমরা এটার জন্য আনতে হবে ফর। হতে বা থেকে বোঝাতে আসবে ফ্রম। র বা এর জন্য আসবে অফ। আর এ অন্তস্থ হয় তে, এটার জন্য আমরা ইন অথবা এট। লেটস সি এক্সাম্পল। আই গেভ দ্য বুক টু হিম। আমি দিয়েছিলাম, দ্য বুক বইটি, আমি বইটি দিয়েছিলাম, টু হিম তাকে, আমি বইটি দিয়েছিলাম। এখন দেখো হিমের বাংলা তো সাধারণত সে হয়, কিন্তু এখানে তোমার রয়েছে তাকে, আমি তাকে বইটি দিয়েছিলাম। এটার তোমার আমরা যদি অর্থ করতে চাই এটা কী রয়েছে দেখো তো শেষে কে, তাহলে আমরা কে, রে, প্রতি, এটার জন্য কি আনি টু আনি, যার কারণে এখানে কী ব্যবহৃত হলো টু। দেখো গ্যাপের পরে কী রয়েছে তাকে, ওই কে থাকার কারণে টু আসলো। হি কিল্ড, সে হত্যা করেছিল, দ্য স্নেক, একটা স্নেক হবে এস এন এ কে ই, স্নেক। হি কিল্ড দ্য স্নেক, সে সাপটি হত্যা করেছিল বাই আ স্টিক, একটি লাঠি দিয়ে বা একটি লাঠি দ্বারা। তাহলে দিয়ে বা দ্বারা অর্থে আমরা কি ব্যবহার করি, বাই ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে উইথে তো ব্যবহার করা যাবে, তাহলে আমরা উইথ কেন ব্যবহার করলাম না? কারণ বাই এবং উইথের ক্ষেত্রে কখন বাই হবে কখন উইথ হবে, একটু করে লিখে দিচ্ছি সেটা। উইথ এবং বাই যখন গ্যাপের পরের ওয়ার্ডটা বা গ্যাপের পরে যদি কোনো বস্তু থাকে, না গ্যাপের পরে যদি কোনো বস্তু থাকে তখন ব্যবহার করবো আমরা, হ্যাঁ গ্যাপের পরে যদি কোনো কি থাকে বস্তু থাকে তখন ব্যবহার করবো আমরা বাই। আর গ্যাপের পরে যদি কোনো ব্যক্তি থাকে তখন ব্যবহার করবো আমরা কি উইথ। তাহলে এখানে আ স্টিক, একটি লাঠি। হি কিল্ড দ্য স্নেক, সে সাপটিকে হত্যা করলো বাই আ স্টিক, একটি লাঠি দিয়ে। তাই স্টিক হচ্ছে একটা বস্তু, যার কারণে আমরা বাই ব্যবহার করলাম।
যদি ব্যক্তি থাকতো তখন আমরা উইথ ব্যবহার করতাম। এরপর আই বট আ গিফট ফর ইউ, আমি ক্রয় করেছিলাম, আমি কিনেছিলাম আ গিফট, একটি উপহার, ফর ইউ তোমার জন্য, ওই জন্য অর্থে ফর আসতেছে। হি হ্যাজ রিটার্নড ফ্রম কানাডা, হি হ্যাজ রিটার্নড সে ফেরত এসেছে, ফ্রম কানাডা, কানাডা হতে, কানাডা থেকে, থেকে বা হতে অর্থে ফ্রম ব্যবহার করি। আই নো আমি জানি, অ্যাবাউট দ্য কালচার সংস্কৃতি সম্পর্কে, অফ বেঙ্গল বাংলার। এখন দেখো এখানে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে যে ওয়ার্ডটা রয়েছে ওই যে বলছিলাম গ্যাপের পরে শব্দ বা শব্দ সমষ্টি বাংলা। আচ্ছা আমি বাংলা সংস্কৃতি সম্পর্কে জানি, এরকম এটা সঠিক নাকি আমি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানি? অবভিয়াসলি পরেরটা, আমি বাংলা সংস্কৃতি সম্পর্কে জানি, এটা সত্য নয়। সঠিক হচ্ছে আমি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানি, বাংলার, আমি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানি। তো এখানে কি আসলে দেখো তো বাংলা অর্থ শব্দ শেষে র বা এর, তার র বা এর যে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, যার কারণে এখানে আসলে অফ। আই নো অ্যাবাউট দ্য কালচার অফ বেঙ্গল, আমি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানি। হি ইজ অ্যাট দ্য অফিস নাও, সে এখন অফিসে রয়েছে। আচ্ছা এটার অর্থ কি আমরা এরকম করবো, সে এখন অফিস রয়েছে না সে এখন অফিসে রয়েছে? অবভিয়াসলি সে এখন অফিসে রয়েছে, অফিসে। তো বাংলা শব্দের শেষে দেখো তো কি আছে, অফিসে। অর্থাৎ এখানে অফিসের সাথে এ যুক্ত হয়েছে, এ অন্তস্থ তে, এই যে এ অন্তস্থ তে, এর জন্য আমরা ইন অথবা এটা নিই। এখন অফিস একটা ছোট স্থান, যার কারণে আমরা এখানে অ্যাড ব্যবহার করলাম। হি ইজ অ্যাট দ্য অফিস নাও, সে এখন অফিসে রয়েছে। তাহলে এই অফিসের সাথে গ্যাপের পরের ওয়ার্ডটার সাথে এ যুক্ত হওয়ার কারণে আমরা কি আনলাম, ইন অথবা এটা আনলাম। তাহলে বিভক্ত অনুসারে প্রেপোজিশন ছিল এতটুকু পর্যন্ত, যেটা থেকে তুমি সব থেকে বেশি প্রশ্ন পাবা। এরপর আমরা যাব জেনারেল রুলস অফ প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের সাধারণ কিছু নিয়ম নিয়ে। প্রথমে আমরা দেখব এখানে ক্লক টাইম, মিল টাইম, ডে টাইম, এক্সপ্রেশন অফ টাইম, হলিডে, এইজ, এগুলার পরে প্রেপোজিশন এগুলোর পূর্বে প্রেপোজিশন অ্যাট বসে। কি বললাম, ক্লক টাইম। এখন প্রশ্ন হচ্ছে ক্লক টাইম কি? ঘড়ি দেখে তুমি যে যে সময়গুলো বলতে পারো। কেউ একজন তোমাকে কোয়েশ্চেন করলো হোয়াট টাইম ইজ ইট রাইট নাও, এই মুহূর্তে কটা বাজে, তখন তুমি ঘড়ি দেখে যে সময়টা তুমি মুখে বলতে পারো প্রত্যেকটা ক্লক টাইম, ওই ক্লক টাইম পূর্বে তোমাকে কি প্রেপোজিশন বসাতে হবে, অ্যাট, ঘড়ির সময়। মিল টাইম অর্থাৎ খাবারের সময়, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, সাপার, স্ন্যাক্স, এই প্রত্যেকটা হচ্ছে তোমার মিল টাইম, খাবারের নাম বা খাবারের সময়ের নাম। এই প্রত্যেকটা পড়বে কি বসবে, প্রেপোজিশন অ্যাট বসবে। ডে টাইম অর্থাৎ দিনের সময়, দিনের অংশভাগের সময়, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিড নাইট, প্রত্যেকটা হচ্ছে তোমার দিনের সময়ের নাম, দিনের অংশভাগের নাম। এগুলার পড়বে কি বসবে, অ্যাট বসবে। এক্সপ্রেশন অফ টাইম, সময়ের অভিব্যক্তি। সময়ের অভিব্যক্তি কোনগুলো, এই মুহূর্তে, এখন, ভবিষ্যতে, আগামীতে, অতীতে, প্রত্যেকটা তোমার এক্সপ্রেশন অফ টাইম, এগুলো পূর্বে তোমাকে অ্যাড বসাইতে হবে। হলিডে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলিডে নেম, হলিডে নেম, ছুটির দিনের নামের পূর্বে অ্যাড বসে, ছুটির দিনের নামের পূর্বে কি বসে, অ্যাড বসে। এরপর এজ, কারো বয়স বোঝাতে অ্যাড ব্যবহৃত হবে। লেটস সি এক্সাম্পল, অ্যাট 6 PM, 6টা পূর্বে, 6টা বাজছে, 6টা পূর্বে কি বসতেছে, অ্যাড বসতেছে। কেন, ক্লক টাইম, ক্লক টাইমের উদাহরণ। অ্যাট 9 o'clock, সময়কে দেওয়া বলা যায়, PM PM দিয়ে বলা যায়, 9 o'clock, এই o'clock দিয়েও বলা যায়। অ্যাট 9 o'clock, তাই দেখো এটা হচ্ছে তোমার ক্লক টাইম। অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার, তাহলে এটা কিসের নাম, মিল টাইম, লাঞ্চ এবং ডিনার, তাদের সবগুলো পরে কি বসতেছে, অ্যাট বসতেছে। অ্যাট ডন, অ্যাট সানসেট, দিনের অংশভাগের নাম, অথবা আমরা বলতে পারি অ্যাট মর্নিং, অ্যাট আফটারনুন, অ্যাট নুন, যেমনটা বলতে পারি, এগুলো পূর্বে অ্যাট বসতেছে। অ্যাট ডন, অ্যাট সানসেট, ডন মানে হচ্ছে তোমার ভোরের সময়, ভোরবেলাকে ডন বলা হয়। অ্যাট দ্য মোমেন্ট, তোমার এটা হচ্ছে এক্সপ্রেশন অফ টাইম। আমি প্রত্যেকটা থেকে উদাহরণ রাখার ট্রাই করছি। এক্সপ্রেশন অফ টাইম হচ্ছে তোমার অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট পাস্ট, অ্যাট ফিউচার, সবগুলো কি তোমার কি অ্যাট বসতেছে। কেন, ওরা হচ্ছে তোমার অভিব্যক্তি, সময়ের অভিব্যক্তি বোঝায়। এরপর অ্যাট ঈদ, দেখো ঈদ হচ্ছে একটা ছুটির দিনের নাম, হলিডে নেম, তাহলে এটা পূর্বে অ্যাট বসতেছে। অ্যাট ক্রিসমাস, বড়দিন, ছুটির দিনের নামের পর কি বসে, অ্যাট বসে। এরপর অ্যাট দ্য এজ অফ 10, অথবা অ্যাট 10ও বলা যেতে পারে শুধুমাত্র, আই এম অ্যাট 10, তার মানে আমি 10 বছর। আই এম অ্যাট 20, আমি 20 বছর। এক্ষেত্রে বয়সে পড়বে কি বসতেছে, অ্যাট বসতেছে। আর অ্যাট দ্য এজ অফ 20 এটাও বলা যেতে পারে। নেক্সট, এখন তার একটা ব্যতিক্রম রুল, সেটা হচ্ছে কিন্তু ডে টাইমের আগে যদি আর্টিকল দি থাকে তখন অ্যাট না বসে ইন বসবে।
খুবই গুরুত্বপূর্ণ কথাটা। ডে টাইম কোনগুলো? মর্নিং, ইভিনিং, আফটারনুন, মিড নাইট, নাইট, এগুলো হচ্ছে ডে টাইম। তো আমরা মর্নিং পূর্বে, আমি তোমাকে বললি মর্নিংয়ের পূর্বে কী প্রেপোজিশন হবে বলো তো, তুমি কি বলবা? অবভিয়াসলি এটা ডে টাইম, অ্যাড বসতেছে। বাট এই মর্নিংয়ের আগে যদি কোনো কারণে আর্টিকেল দিয়ে চলে আসে তখন আর অ্যাড হবে না, তখন হবে ইন। এক্সাম্পল দেখি, এমনি সাধারণত মর্নিংয়ের পূর্বে কি বসবে? অ্যাড, কিন্তু দেখো মর্নিংয়ের পর যখন দিয়ে আসছে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, কেন ইন হচ্ছে? এই দি থাকার কারণে। এরপর ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং কেন ইন হচ্ছে? এই দি থাকার কারণে। এরপর ডে এবং ডেট, এর পূর্বে অন বসে, ডে এবং ডেট। ডে মিনস ডে নেম, অর্থাৎ দিনের নাম। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই 7টা দিনের নাম। এবং ডেট 1st to 31st, 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে কোনো একটা তারিখ বোঝাতে তার পূর্বে অন প্রেপোজিশন ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল দেখি, অন ফ্রাইডে, দিনের নামের পূর্বে অন বসতেছে। অন বার্থডে, একটা দিন কী বোঝাচ্ছে? একটা দিবসের নাম কী বোঝাচ্ছে? একটা দিনের নাম, অন বার্থডে। অন ভিক্টরি ডে, একটা দিনের নাম কী বোঝাচ্ছে? অন 21st ফেব্রুয়ারি, তারিখের পূর্বে, 21st ফেব্রুয়ারি তারিখের পূর্বে। আবার তোমরা এখানে মাস ধরে বসে থাকিও না, 21st ফেব্রুয়ারি তারিখকে বোঝাচ্ছে, 21 তারিখকে বোঝাচ্ছে। এরপর এটা পূর্বে অন বসতেছে অন 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর, একটা তারিখকে বোঝাচ্ছে, একটা দিনকে বোঝাচ্ছে। অন নিউ ইয়ার্স ইভ, পূর্বে অন বসছে। এরপর দেখো উইক, সপ্তাহ। মান্থ, মান্থ নেম, যা নেম, মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলা। তারপর সিজন, এটাও নেম, ঋতুর নাম। সামার, উইন্টার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, এগুলো হচ্ছে তোমার সিজন নেম। এগুলো পড়বে কী বসবে? ইন বসবে। এরপর ইয়ার, যে কোনো একটা সাল বা বছর। সেঞ্চুরি, শতাব্দী। লার্জ পিরিয়ড, লং পিরিয়ড, সময়ের দীর্ঘ ব্যাপ্তি, এগুলো পড়বে ইন প্রেপোজিশন ব্যবহৃত হয়। আই রিপিট, উইক সপ্তাহ, মান্থ মাসের নাম, সিজন তোমার ঋতুর নাম, ইয়ার যে কোনো একটা সাল বা বছর, সেঞ্চুরি শতাব্দী, লার্জ পিরিয়ড, লং পিরিয়ড দীর্ঘ একটা সময়ের ব্যাপ্তি বোঝায়, তখন তার পূর্বে প্রেপোজিশন ইন ব্যবহৃত হয়। লেটস সি এক্সাম্পল, উইক, ইন উইক এক সপ্তাহ, ইন নভেম্বর, ইন ডিসেম্বর অর্থাৎ মাসের নাম পড়বে, ইন স্প্রিং, ইন দ্য সামার, দেখো কী বসতেছে? ইন বসতেছে, কেন? ওগুলো ঋতুর নাম তাই। এরপর ইন 1971 সালের পূর্বে ইন বসতেছে। ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দী, ইন 21st সেঞ্চুরি ওই যে শতাব্দীর পূর্বে ইন বসতেছে। ইন দ্য পাস্ট, দেখো ইন দ্য পাস্ট অতীতে। এখন এটা একটা লার্জ পিরিয়ড বা লং পিরিয়ডকে নির্দেশ করে। কেমনে? ইন দ্য পাস্ট মিন আমি বোঝাতে চাচ্ছি অতীতে, তার মানে কি গতকালকে বা তার আগের দিন বা তার আগের দিন, 10 দিন আগে, 15 দিন আগে না, আমি ফিক্স করে বলি না, জাস্ট বললাম ইন দ্য পাস্ট অতীতে। তার মানে এটা ব্যাপ্তিটা অনেক বেশি হতে পারে, আমি ফিক্স করে বলি না যাই, অতীতে বোঝাচ্ছে অনেক দূর বা অনেক আগের হতে পারে, তাই এটা লার্জ পিরিয়ড বা লং পিরিয়ডের মধ্যে পড়ে, যার কারণে এটা পড়বে ইন প্রেপোজিশন ব্যবহৃত হবে। এরপর ইন দ্য ফিউচার, ফিউচার মিনস ইন দ্য ফিউচার মিনস আমি ভবিষ্যতে, তার মানে কি আমি বোঝাতে চাচ্ছি আগামীকাল বা তার পরের দিন বা তারও পরের দিন, 10 দিন পরে না। ইন দ্য ফিউচার মানে হচ্ছে আমি সামনে ভবিষ্যৎ পুরোটাকেই বোঝাচ্ছি, এক্ষেত্রে একটা লার্জ পিরিয়ড বা লং পিরিয়ড, তাই এটা পূর্বে ইন বসতেছে। এরপর আমরা এখন কিছু কন্ট্রাডিক্টরি বা একটু একই অর্থবোধক কিছু প্রেপোজিশন আমরা শিখব। যেমন দেখো বিটুইন ভার্সেস অ্যামাং, বিটুইন ভার্সেস অ্যামাং, বিটুইন অ্যামাংয়ের মধ্যে ব্যবহারটা কীরকম হবে দেখো। দুজনের মধ্য বোঝাতে খুব সিম্পলি আমরা বুঝবো এগুলো, এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন দেখা যায়। দুজনের মধ্য বোঝাতে বিটুইন ব্যবহৃত হবে। বিপরীতভাবে টু প্লাস মিনস 3, 4, 5 মানে এই উপরে যেতে থাকবে। দুজনের মধ্য বোঝাতে প্রেপোজিশন ব্যবহৃত হবে বিটুইন, আর দুজনের অধিক 3, 4, 5, 6 উপরে যত যেতে থাকবে তাদের মধ্যে বোঝাতে ব্যবহৃত হবে অ্যামাং। আমরা এক্সাম্পল দেখি, আমি যদি এটাকে আর একটু সেন্স ক্রিয়েট করার জন্য একটু বাড়ি লিখতে, তখন আমরা বলতে পারি ডিভাইড দ্য ম্যাঙ্গোস। আচ্ছা, এখানে জায়গা সংগ্রহ আমি গ্রেপস বলি, গ্রেপস মানে হচ্ছে তোমার আঙ্গুর, গ্রেপস। আমি তো বলি ডিভাইড দ্য গ্রেপস, আঙ্গুরগুলো ভাগ করে দাও, বিটুইন করিম অ্যান্ড রহিম। বিটুইন কেন হলো? এখানে দুজন, তাই করিম এবং রহিম, তার দুজনের মধ্যে আঙ্গুরগুলো ভাগ করে দাও, এক্ষেত্রে ব্যবহৃত হবে বিটুইন। আবার যদি বলি ডিভাইড দ্য গ্রেপস অ্যামাং করিম, রহিম অ্যান্ড হাবিব, এখানে কজন? এখানে 3 জন, 1, 2, 3। তাহলে দেখো এটা 2 আর এটা 2+, মানে 2 এর অধিক। দুজনের মধ্য বোঝাতে ব্যবহৃত হবে বিটুইন, আর দুজনের অধিক জনের মধ্য বোঝাতে হবে
অ্যামাং। এটা যদি এরকম থাকতো ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্যাম, তাহলে এখানে দ্যাম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? তিনজনকে বোঝাচ্ছে। দ্যাম দ্বারা যদি দুজনকে বোঝায় তখন বিটুইন হবে, আর দ্যাম দ্বারা যদি তোমার তিনজন বা তারও বেশি জনকে নির্দেশ করে তখন অ্যামাং ব্যবহৃত হবে। এক কথায় বলতে গেলে দুজনের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের অধিক 3, 4, 5 বেশি বোঝাতে অ্যামাং ব্যবহৃত হবে। এরপর দেখো ট্রান্সপোর্টেশন বা পরিবহনের ক্ষেত্রে একটা ডিফারেন্ট প্রেপোজিশন রয়েছে, এটার আরও অনেক আলোচনা আছে। যে যখন তুমি কোনো পরিবহন বা যানবাহন ভেহিকলের পৃষ্ঠদেশে বা পিঠে চড়ে ভ্রমণ করবা তখন সেটা পূর্বে তোমাকে ব্যবহার করতে হবে অন, আর যখন তুমি ভিতরে বসে বা ভিতরে চড়ে ভ্রমণ করবা তখন ব্যবহার করতে হবে বাই। আমরা এক্সাম্পল করলে আরেকটা বেশি আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। অন রিক্সা, দেখো রিক্সার আমরা পৃষ্ঠদেশে বসে কী করি সাধারণত? ভ্রমণ বা পৃষ্ঠদেশে বসে আমরা ভ্রমণ করি, চলাফেরা করি। পৃষ্ঠদেশ মিন্স এটার ভিতরে বলতে কিছু হয় না সাধারণত রিক্সার ক্ষেত্রে, যদি আমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। আমরা সাইকেলের ক্ষেত্রে সেটা বুঝতে পারি। অন সাইকেল, আই এম অন সাইকেল নাও, আমি এখন সাইকেল রয়েছি। আমার অন রিক্সা নাও, আমি এখন রিক্সাতে রয়েছি। কেন? এটা পৃষ্ঠদেশে চলে ভ্রমণ করা হচ্ছে এই জন্য। সাইকেলের ক্ষেত্রে অন হবে, যে যানবাহনগুলো তুমি পৃষ্ঠদেশে বসে ভ্রমণ করবা সেটা হচ্ছে তুমি অন ব্যবহার করবা। অন দ্য আদার হ্যান্ড তোমার বাই বাস, বাই কার, কেন? এগুলো তুমি ভিতরে বসে ভ্রমণ করো। বাসের ক্ষেত্রে সাধারণত আমরা একটা ভিতরে একটা অংশ বোঝাই, সেখানে বসে আমরা ভ্রমণ করি। আর কারের ক্ষেত্রে সেম, তখন বাই বাস, বাই কার হবে। এরপর সিন্স ভার্সেস ফর, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও এখান থেকে খুব বেশি প্রশ্ন হতে দেখা যায়। সিন্স ভার্সেস ফর, এই দুটো প্রেপোজিশন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার শুধু যদি বলতে চাই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে স্পেসিফিকলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় এই দুটো প্রেপোজিশন। কী জন্য? সময়কে নির্দেশ করার জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সময়কে নির্দেশ করার জন্য দুইটা প্রেপোজিশন কেবলমাত্র ব্যবহৃত হয়। ওয়ান ইজ ফর অ্যান্ড আনাদার ইজ সিন্স, এই দুইটা। তাহলে একটা হচ্ছে ফর, একটা সিন্স। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ব্যবহার করব? অপশন আছে তোমার কাছে দুইটা, আমি যদি একটা তোমাকে বলে দিই, অপরটা বাকি সব ক্ষেত্রে ব্যবহৃত হবে। ওকে, ফর ব্যবহার করব কেবলমাত্র সময়টা যদি সংখ্যা প্লাস সময় হয়, সংখ্যা প্লাস সময় হয় তখন আমরা ব্যবহার করব ফর, আর বাকি সব ক্ষেত্রে ব্যবহার করব সিন্স। বাকি অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? সময়ের, আমরা সময়ের ব্যাপ্তি বা দর বা যাবত এগুলো অনেকে এভাবে বুঝাই, কিন্তু এগুলো বুঝতে কষ্ট হয়ে যায়। বুঝতে পারি বাট ইমপ্লিমেন্ট করতে পারে না, তো সেটা বোঝার আর কী করলো। এটা সাধারণত বোঝানো হয় এভাবে, ধরে বা যাবত বোঝাতে ব্যবহৃত হবে ফর, সময়ের ব্যাপ্তি বোঝাতে ব্যবহৃত হবে সিন্স। এটা বুঝতে পারি, অনেক ভালো করে বুঝতে পারি, বাট ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু হয় না। এজন্য আমরা একটু টেকনিকের সাহায্যে বুঝি। ফর ব্যবহার করব সংখ্যা প্লাস সময়ের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাভ নোন হিম ফর 10 years old, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমনে বুঝলাম? হ্যাভ নোন আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে সময় নির্দেশ করতে কেবলমাত্র দুইটা প্রেপোজিশন হয়, ফর অ্যান্ড সিন্স। তাহলে ফর ব্যবহৃত হয় সংখ্যা প্লাস সময়ের ক্ষেত্রে। এখন দেখো তো গ্যাপে ধরো আমরা আপাতত জানি না এখানে কোন প্রেপোজিশন ব্যবহৃত হবে। এখন দেখেন কি আছে? 10 years, 10 হচ্ছে একটা সংখ্যা, ইয়ার্স মানে হচ্ছে তোমার বছর, তো এটা তোমার সংখ্যা প্লাস সময় হচ্ছে না। 10 হচ্ছে সংখ্যা আর বছর হচ্ছে সময়। সংখ্যা প্লাস সময়ের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? ফর। দ্যাটস ওয়াই এখানে ফর হলো। আই হ্যাভ নোন হিম ফর 10 years, আমি তাকে 10 বছর ধরে চিনি, 10 বছর যাবত চিনি। ওই বলছিলাম ধরে বা যাবত থেকে বেরোতে হয়, ধরে বা যা আমরা সাধারণত বুঝতে পারি না, খুব কম বুঝতে পারি। আর সময়ের ব্যাপ্তি বোঝাতে তোমার সিন্স ব্যবহৃত হয়। দে হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, তাহলে দেখো এখানে সংখ্যা প্লাস সময় আছে? নেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স ব্যবহৃত হবে। তো এখানে এটা আমরা যদি সময়ের ব্যাপ্তি বুঝি, তারা বাল্যকাল হতেই বা বাল্যকাল থেকেই বন্ধু, সময় একটা ব্যাপ্তি পাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি মোটা দাগে কিছু বলতে চাই, সেটা হচ্ছে সংখ্যা প্লাস সময় থাকলে ব্যবহৃত হবে ফর, আর বাকি সব ক্ষেত্রে ব্যবহৃত হবে সিন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তারপর অন, ওভার, অ্যাবাভ, আমরা কিন্তু ডায়াগ্রামে এটার ব্যবহার শিখছিলাম, তা আরও একটু বিস্তারিত করে বলি। অন ব্যবহৃত হবে কোনো কিছুর সাথে স্পর্শ করে উপরে বা অবিচ্ছিন্ন অবস্থায়। অবিচ্ছিন্ন মিন্স বিচ্ছিন্ন নেই, অবিচ্ছিন্ন লাগানো অবস্থায় এক কথায় বলতে গেলে, তখন ব্যবহৃত হবে অন। আর ওভার, অস্পর্শ বা বিচ্ছিন্নভাবে উপরে রয়েছে তো এবং গতিশীল অবস্থায় রয়েছে, তখন ওভার। আর অ্যাবাভ ব্যবহৃত হবে বিচ্ছিন্নভাবে, গতি না বুঝিয়ে স্থির অবস্থায় উপরে রয়েছে, তখন ওভার ব্যবহৃত হবে, অ্যাবাভ ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল থেকে আরও বেশি ক্লিয়ার হবে ব্যাপারটা। দি বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা ট্যাবলে রয়েছে, নিশ্চয়ই লাগানো অবস্থায় রয়েছে, আর সেটা তো বিচ্ছিন্ন অবস্থায় উপরে উড়ে থাকবে না, তাই না? এখন এই জন্য অন ব্যবহৃত হচ্ছে, কেন? স্পর্শ করা অবস্থায় উপরে রয়েছে। দ্য ফ্যান ইজ টার্নিং ওভার আওয়ার হেড,
ফ্যানটি আমার মাথার উপর ঘুরতেছে। ওয়াই ওভার, কারণ এটা গতিশীল অবস্থায় রয়েছে এবং বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দ্য বয় ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল, ছেলেটি দেওয়ালের উপর দিয়ে লাফ দিচ্ছে, উপর দিয়ে লাফ দিচ্ছে। এখন দেখো সেই গতিশীল অবস্থায় রয়েছে এমন বিচ্ছিন্ন অবস্থায়, দেওয়াল উপর দিয়ে লাফ দেওয়া মানে সে নিশ্চয়ই দেওয়ালের সাথে স্পর্শ করবে না, তাহলে অস্পর্শ করা অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় উপরে রয়েছে এবং গতিশীল, ওভার ব্যবহৃত হচ্ছে। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড, ইয়েস ঘটনাটা এই জায়গায় লাগলো। সেটা কি, একবার বললাম যে তোমার দ্য ফ্যান ইজ টার্নিং ওভার আওয়ার হেড, আবার বললাম দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড, একবার কেন ওভার আবার কেন অ্যাবভ, নিশ্চয়ই দ্বিতীয়বার যখন অ্যাবভ বললো তখন ফ্যানটা চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। আমাদের ছিল রুল ছিল যখন কোনো কিছু বিচ্ছিন্ন অবস্থায় উপরে থাকবে এবং গতিশীল থাকবে তখন ওভার, স্থির থাকলে অ্যাবভ। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড, তার মানে ফ্যানটা আমাদের উপরে মাথা ছিল, মাথায় উপরে ছিল কিন্তু স্থির অবস্থায় ছিল, ঘুরতেছিল না তখন, তাই এই জন্য কি ব্যবহৃত হলো অ্যাবভ। দ্য স্কাই ইজ অ্যাবভ আস, আকাশ আমাদের মাথার উপরে, অনেক উপরে এবং স্থির অবস্থায় রয়েছে এই জন্য। নেক্সট, বিসাইড, বাই, অন, আমরা এগুলোর ব্যবহার ডায়াগ্রামে শিখেছি, তারপর একটু বিস্তারিত দেখি। বিসাইড এবং বাই সাধারণত পাশে বোঝাতে ব্যবহৃত হয়, দুটাই একসাথে একই অর্থে ব্যবহৃত হতে পারে এবং একই জায়গায় ব্যবহৃত হতে পারে। অ্যান্ড অন ব্যবহৃত হয় নিকটে বোঝালে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, আমি বললাম যে অন ব্যবহৃত হয় কোনো কিছুর সাথে উপরে লাগানো অবস্থায় থাকলে, তার মানে এই নয় যে শুধু এটার জন্য শুধুমাত্র এটা ব্যবহৃত হবে, এর বাইরে গিয়েও এটার আরও ইউজেস থাকতে পারে। যেমন দেখো আমরা অন ব্যবহার করছি ওই যে তোমার উপরে স্পর্শ করা অবস্থায় থাকা, আবার অন ব্যবহৃত নিকটে থাকা বোঝাতে। এক্সাম্পল দেখি, কাম অ্যান্ড সিট বিসাইড মি, বিসাইড আস অর বাই আস, দুটাই ব্যবহার করা যাবে, বিসাইড ব্যবহার করা যাবে, পাশে বোঝাতে বাই ব্যবহার করা যাবে। মাই আঙ্কেল লিভস অন দ্য চকবাজার রোড, আমার চাচা চকবাজার রোডের উপরে বসবাস করে, এরকম হবে না, কিন্তু চকবাজার রোডের উপরে আর বসবাস করতে পারে না, তাহলে এটা কী হবে, অন তো স্পর্শ করা অবস্থায় উপরে বোঝায়। আরও একটা রুল হচ্ছে অন নিকটে বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে এখান থেকে নিকটে বোঝাচ্ছে। মাই আঙ্কেল লিভস অন দ্য চকবাজার রোড, আমার চাচা চকবাজার রাস্তার পাশাপাশি থাকে, চকবাজার রাস্তার কাছাকাছি থাকে, এটা বোঝাচ্ছে। তারপর ভ্যালু, আন্ডার, বিনিথ, আমরা ডায়াগ্রামে শিখেছিলাম ভ্যালু বিচ্ছিন্নভাবে নিচে বোঝাতে ব্যবহৃত হয়, ভ্যালু অর্থাৎ বিচ্ছিন্ন লাগানো অবস্থায় না থাকলে বিচ্ছিন্ন অবস্থায় নিচে অবস্থায় বোঝাতে ব্যবহৃত হয়। আর বিনিথ এবং আন্ডার নিচে বোঝাতে, লাগানো অবস্থায় বোঝাতে ব্যবহৃত হয়। আন্ডার নিচে বোঝাতে অবিচ্ছিন্নভাবে অর্থাৎ স্পর্শ করা অবস্থায়, এবং দুটাই একসাথে ব্যবহৃত হতে পারে একই অর্থে। এক্সাম্পল দেখি, দ্য ওল্ড ম্যান স্যাট ভ্যালু আ ব্যানিয়ান ট্রি, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি স্যাট বসেছিল ভ্যালু আ ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি মানে তোমার আঙুরের গাছকে ব্যানিয়ান ট্রি বলা হয়, গ্রেপস এর গাছ আর কি, আঙুরের গাছকে ব্যানিয়ান ট্রি বলা হয়। তাহলে বৃদ্ধ লোকটি আঙুর গাছের নিচে বসেছে, তার মানে তার সাথে আঙুর গাছটা লাগানো অবস্থায়, মাথায় লাগানো অবস্থায় থাকবে না সাধারণত, এই জন্য ভ্যালু ব্যবহৃত হলো। আর দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার ব্ল্যাঙ্কেট অর বিনিথ ব্ল্যাঙ্কেট, দ্য ক্যাট বিড়ালটি স্লিপ ইজ স্লিপিং ঘুমোচ্ছে আন্ডার ব্ল্যাঙ্কেট অর বিনিথ ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বলের নিচে, নিশ্চয়ই কম্বলের সাথে লাগানো অবস্থায় রয়েছে নিচে, তাই এই জন্য ব্যবহৃত হচ্ছে কি আন্ডার অথবা বিনিথ, লাগানো অবস্থায় নিচে ব্যবহৃত হয়। তারপর আপ এবং ডাউন, ওই যে বলছিলাম কেউ একজন ধরো স্টেয়ার বেয়ে উপরে যাচ্ছে, নিচে থেকে উপরে গেলে আপ, উপর থেকে নিচে আসলে ডাউন, একটা অপরটা কন্ট্রাডিক্টরি। তাহলে দেখো নিচে থেকে উপরের দিকে বোঝাতে আপ ব্যবহৃত হয় আর ডাউন ব্যবহৃত হয় উপর থেকে নিচে আসার ক্ষেত্রে। আমরা এক্সাম্পল দেখতে আরও বেশি ক্লিয়ার হবে ব্যাপারটা। দ্য স্কুইরেল ক্লাইম্বড আপ দ্য ট্রি, স্কুইরেল মানে তোমার কাঠ বিড়ালি, স্কুইরেল মানে কি কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি, হ্যাঁ কাঠ বিড়ালি, স্কুইরেল ইজ ক্লাইম্বড আপ দ্য ট্রি অর্থাৎ গাছের উপর উঠলো, নিঃশ্বাসের নিচে ছিল। দ্য ম্যান ক্লাইম্ব হবে না, আমরা এটা একটু ভুল আসছি, আমরা বলতে পারি দ্য ম্যান ওয়েন্ট ডাউন বলতে পারি নিচে নামছে আর কি। দ্য ম্যান ওয়েন্ট ডাউন দ্য হিল অর্থাৎ মানুষটি পাহাড় থেকে নেমেছিল, ওয়েন্ট ডাউন উপরে ছিল নিচে নামতেছে। অথবা কেউ একজন স্টেয়ার বেয়ে সিক্সথ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসলো তখন ডাউন, আর গ্রাউন্ড ফ্লোর হতে সিক্সথ ফ্লোর আর ফিফথ ফ্লোর আর ফোর্থ ফ্লোর জাস্ট নিচে থেকে উপরে যাচ্ছে তখন ব্যবহৃত হবে আপ। অফ এবং অনটুর ব্যবহার কিন্তু আমরা একটু আগে শিখে আসলাম, কোথায় ডায়াগ্রামে। এখানে কী বলা হচ্ছে দেখি, অফ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে, অর্থাৎ কোনো কিছু লাগানো অবস্থায় ছিল এভাবে সেটা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এক্ষেত্রে অফ ব্যবহৃত হয়। আর অনটু ব্যবহৃত হয় বিচ্ছিন্ন হওয়া বস্তুটি পূর্বের স্থানে ফিরে এলে। ধরো আমার হাতে এই কলমটা আছে,
এটা এখন আমার হাতে রয়েছে, যখন বিচ্ছিন্ন নিচে পড়ে যাবে তখন অফ, আবার যখন এখান থেকে এসে আমি এখানে রাখবো তখন অন টু, বা ও নিজে নিজে এসে পড়লে হবে অন টু ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল দেখি, হি ওয়াজ ফলেন অফ ব্যাড লাস্ট নাইট। অনেকে আছে এরকম রাতে ব্যাট থেকে পড়ে যায়, এরকম হচ্ছে সে গত রাতে ব্যাট থেকে পড়ে গিয়েছিল, এই জন্য অফ ব্যবহৃত হচ্ছে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ার ক্ষেত্রে। আর হি জাম্পড অন টু ব্যাট, সে ব্যাট থেকে একবার বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেল, অফ ব্যবহৃত হলো, আবার সে সেখান থেকে উঠে উপরে লাফ দিয়ে উঠে গেল, তখন ওই আগের জায়গায় ফিরে আসা বা উপরে এসে পড়া, তখন অন টু ব্যবহৃত হবে। এরপর ইন এবং অ্যাট, তাহলে স্থানের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়, সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে ইন অথবা অ্যাট। দেখো বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় আর ছোটো স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। এখন বড় স্থান আর ছোটো স্থান কেমনে আমি ডিফারেন্সিয়েট করবো, কেমনে বুঝবো কোনটা বড় স্থান কোনটা ছোটো স্থান? যেটা আমার চোখে বড় দেখে ওটা বড়, যেটা আমার চোখে ছোটো দেখে সেটা ছোটো না। বড় স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হবে তোমার একটা ক্রাইটেরিয়া ধরে দেওয়া আছে, সাধারণত জেলা শহর থেকে আমরা বড় স্থান কাউন্ট করব, জেলা শহর থেকে উপরে, জেলা শহর, বিভাগীয় শহর, রাজধানী শহর, তারপর পুরো দেশ, তারপর উপমহাদেশ, মহাদেশ, পুরো পৃথিবী, মাল্টিভার্স, ইউনিভার্স, যত উপরে যাবে, জেলা শহর থেকে যত উপরে যাবে সবগুলো হচ্ছে তোমার বড় স্থান। আর যদি ছোটো স্থান বলি তাহলে শুরু হচ্ছে কোথেকে? উপজেলা শহর থেকে বা উপজেলা থেকে, উপজেলা, তারপর তোমার ইউনিয়ন, উপজেলা ইউনিয়ন, তারপর তোমার গ্রাম, পাড়া মহল্লা, তোমার স্কুল বা কলেজ, তারপর একটা রুম বা অফিস, সবগুলো ছোটো স্থানের মধ্যে পড়ে, অর্থাৎ উপজেলা থেকে সবগুলো যত নিচে আসবে সবগুলো ছোটো স্থান। ওকে, আমরা দেখি হি লিভস অ্যাট চকবাজার ইন চট্টগ্রাম। দেখি হি লিভস, এখন দেখো চট্টগ্রামে চকবাজার, চট্টগ্রাম হচ্ছে বড় স্থান, বিভাগীয় শহর, তারপর ইন বসতেছে, চকবাজারটা ছোটো স্থান, তারপর কি বসতেছে? অ্যাট বসতেছে, এতটুকুই। ছোটো স্থানের পড়বে অ্যাট, বড় স্থানের পড়বে ইন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন বলবো আই অ্যাম ফ্রম, ধরো তুমি ইউরোপের কোনোটা দেশে গেলা, তুমি তো বলতে পারবে না আম ফ্রম চকবাজার, কারণ চকবাজার কেউ চিনবে না, তোমাকে বলতো আম ফ্রম ঢাকা। এখন তারা এমনও হতে পারে ঢাকা কেউ চিনে না, বাংলাদেশ, আম ফ্রম ঢাকা বাংলাদেশ, BANGLA বাংলা। এখন এই ক্ষেত্রে তোমাকে ফ্রম প্রেপোজিশন বসা দিলেই হচ্ছে। তাহলে তুমি যদি কোথায় থাকো এরকম জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো, তখন তোমার বলতে হবে আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। আমি বিডি দিচ্ছি এখানে কন্ট্রাক্টেড ফর্মে। তা দেখো এখানে কোনটাতে কী ব্যবহার করবো, তুমি বলবা ইন ব্যবহার করবো, এখানেও ইন ব্যবহার করব। আমি কোশ্চেন করবো কেন, তুমি বলবো একটা বিভাগে জেলা, রাজধানী শহর, এটা একটা পুরো দেশ, হ্যাঁ এদিক থেকে হবে। তবে আরও বেশি স্পষ্ট হবে ব্যাপারটা এক্ষেত্রে অ্যাড ব্যবহার করলে। প্রশ্ন হচ্ছে কেন অ্যাড ব্যবহার করব, আমরা তো রাজধানী পড়বে ইন ব্যবহার করি। এখন সেটা হচ্ছে বাংলাদেশের তুলনায় এক্ষেত্রে ঢাকাটা ছোট স্থান। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল রুল বলে ঢাকা পড়বে ইন বসবে, ইয়েস এটাও ঠিক। বাট আরও একটু বেশি যদি আমরা স্পেসিফিক করতে যাই, এই লাইনের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বড় স্থান আর ঢাকা হচ্ছে ছোট স্থান কম্পেয়ার টু বাংলাদেশ এই লাইনের জন্য, তখন এই ক্ষেত্রে ব্যবহৃত হবে অ্যাট আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এবার বলা যাবে। নেক্সট এখন বলতে হবে ইনটু এবং আউট অফ। আমি ডায়াগ্রামে বুঝাই দিয়েছিলাম, আরও একটু বিস্তারিত বলি। ইনটু এবং আউট অফ একটা অপরটা কন্ট্রাডিক্টরি। যখন কোনো কিছু ওই যে সার্কেলে বলছিলাম ভিতর থেকে বাহির থেকে ভিতরে যাওয়া বোঝাবে তখন ইনটু, আর ভিতর থেকে বাইরে আসা বোঝালে আউট অফ ব্যবহৃত হবে। ইনটু এর বিপরীত, ভিতর থেকে বাহির থেকে ভিতরে যাওয়া ইনটু, আর বাহির থেকে ভিতরে আসা আউট অফ। লেটস সি এক্সাম্পল, টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। টিচার বাইরে ছিলেন, এখন ক্লাসরুমে প্রবেশ করতেছেন, এই জন্য ইনটু আউট হচ্ছে, বাইরে থেকে ভিতরে যাচ্ছেন। আর দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, বলটা প্লেগ্রাউন্ডে ছিল খেলার মাঠে, সেখান থেকে বাইরে চলে গেল, ভিতর থেকে বাইরে চলে যাওয়া আউট অফ। দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড। এবার দেখো টু, টুয়ার্ডস, ফ্রম। আমি এগুলো নিয়ে বিস্তারিত একটু করে আলোচনা করেছিলাম কোথায়, আমাদের ডায়াগ্রামের ইউজে। আমরা এখানে আরও একটু বিস্তারিত পড়বো। টু, টুয়ার্ডস, ফ্রম কখন কোনটা ব্যবহৃত হবে। দিকে যাওয়া বোঝাতে টু এবং টুয়ার্ডস ব্যবহৃত হয়, আর হতে বা থেকে যাওয়া বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। এখানে কি বলতেছে কি, টু নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাবে, কোনটা ফিক্সড একটা জায়গার নাম বলে দেওয়া থাকবে যে এখানে যাওয়া বোঝাচ্ছে, তখন টু ব্যবহৃত হবে। টুয়ার্ডস নির্দিষ্ট স্থানে না বুঝিয়ে দিকে যাওয়া বোঝাবে,
নির্দিষ্ট স্থান না বুঝি দিকে যাওয়া বোঝাবে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, বা হতে পারে চট্টগ্রামের দিকে যাচ্ছে। চট্টগ্রামের দিকে মিনস চট্টগ্রাম অনেকটা বিশাল জায়গা, সেখানে কোথাও ফিক্সড করে বলা নাই কোথায় যাচ্ছে। অ্যাপোর ফ্রম টু এর বিপরীত, অর্থাৎ থেকে বা হতে আসা বোঝাতে। আমরা এক্সাম্পল দেখি, আই এম গোয়িং টু স্কুল, এখানে টু কেন হচ্ছে, স্কুল একটা নির্দিষ্ট দিকে, আমি স্কুলের দিকেই যাচ্ছে, তখন টু ব্যবহৃত হচ্ছে। হি ওয়াজ রানিং টুয়ার্ডস দ্য রিভার, হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল, টুয়ার্ডস দ্য রিভার, নদীর দিকে। তো নদীর দিকে, তো নদীতে অনেক অনেক লম্বা, নদীর কোন দিকে যাচ্ছিল, ফিক্সড কোনো জায়গার নাম বলে দেওয়া হচ্ছে না, নদীর দিকে যাচ্ছিল, এই জন্য এখানে ব্যবহার হচ্ছে টুয়ার্ডস, অনির্দিষ্ট। এখানে টু এবং টুয়ার্ডসের দিকে আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, কখন টুয়ার্ডস এবং কখন টু। কোনো একটা স্থানে যখন তুমি ওই স্থানের মৌলিক উদ্দেশ্যে যাবা তখন ব্যবহৃত হবে টু, আর মৌলিক উদ্দেশ্য ছাড়া অন্য একটা কাজে গেলে তখন ব্যবহৃত হবে টুয়ার্ড। আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো আমি বললাম হি ইজ গোয়িং ড্যাশ স্কুল টু মিট দ্য হেড টিচার। ওকে, কি বললাম, হি ইজ গোয়িং ড্যাশ স্কুল টু মিট দ্য হেড টিচার। তুমি বলবা একদম সহজেই এখানে টু হবে, আনফর্চুনেটলি দিস ইজ রং। কেন? তা আমরা তো বলি হি ইজ গোয়িং টু স্কুল, তো এখন কেন টু হচ্ছে না? ওই যে বললাম টু এবং টুয়ার্ডের পার্থক্যটা কীরকম, যখন তুমি কোনো একটা স্থানে ওই স্থানেটা মৌলিক উদ্দেশ্য যেটা সেজন্য না যাবা তখন তোমাকে ব্যবহার করতে হবে টুয়ার্ড। দ্যাট মিনস এখানে ব্যবহার করতে হবে টুয়ার্ড। কেন? স্কুলে সাধারণত কেন যায় মানুষ? পড়ালেখা করতে যায়, যে স্কুলে পড়ে সে পড়তে যাবে, ক্লাস করতে যাবে। বাট তুমি এখানে পড়ালেখা করতে যাচ্ছ না, বা যে যাচ্ছে সে পড়ালেখা করতে যাচ্ছে না, কেন যাচ্ছে? টু মিট হেড টিচার। আচ্ছা, স্কুল কি এজন্যই বানানো হয় যে কেউ একজন হেড টিচারের সাথে দেখা করতে যাবে? না, ক্লাস করতে যাওয়া হয়। সাধারণ মৌলিক উদ্দেশ্য হচ্ছে ক্লাস করতে যাওয়া, কিন্তু কেউ যখন হেড টিচারের সাথে দেখা করতে যাচ্ছে সেই ওই স্থানের মৌলিক উদ্দেশ্যে যাচ্ছে না, যাচ্ছে অন্য কাজে, তখন ব্যবহৃত হবে টুয়ার্ড। এই দুটো দিক থেকে টুয়ার্ড দুটার জন্য ব্যবহৃত, একটা হচ্ছে অনির্দিষ্ট দিকে যাওয়া বোঝাবে, আরটা হচ্ছে তোমার মৌলিক উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে গেলে। ধরো তুমি কি বলবা, আই এম গোয়িং টু মার্কেট বলবা, না আই এম গোয়িং টু টুয়ার্ড মার্কেট? অবভিয়াসলি আই এম গোয়িং টু মার্কেট। বাট তুমি যখন বলবা আই এম গোয়িং ড্যাশ মার্কেট টু মিট মাই ফ্রেন্ডস, এখন বাজারটা তোমার জন্য, তোমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য বানানো হয় নাই। বাজারটা সাধারণত বাজারে যায় মানে শপিং করার জন্য। তো তুমি শপিং করতে যাচ্ছ না, তুমি যাচ্ছ তোমার বন্ধুদের সাথে দেখা করতে। দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করতে তোমাকে বলতে হবে আই এম গোয়িং টুয়ার্ড মার্কেট টু মিট মাই ফ্রেন্ডস। টুয়ার্ড এবং টুয়ার্ডের মধ্যে পার্থক্য এতটুকুই, এখানে এত বেশি আর ডিপ থেকে আসবে না, আমি তারপর তোমাকে বলে দিলাম। এরপর হি ইজ কামিং ফ্রম রিভার, সে নদী হতে আসতেছে, হতে বা থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। এরপর আমরা কিছু অর্থের উপর ডিপেন্ড করে কিছু প্রেপোজিশন ব্যবহার করতে পারি। আমি একটু করে দেখাই দিচ্ছি। আনটিল, যতক্ষণ না, যতক্ষণ না, এই আনটিল বাংলা যতক্ষণ না। উদাহরণ হিসেবে বলতে পারি ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, আমি যতক্ষণ না ফিরে আসতেছি। তারপর টিল, এই কি করতে পারতে হয়, এটা হচ্ছে তোমার ততক্ষণ, ততক্ষণ, এটা যতক্ষণ না, ততক্ষণ বা যতক্ষণে বলা যায়, যতক্ষণ, এটা যতক্ষণ। হ্যাঁ, এরপর অ্যাজ মানে তোমার হিসেবে, হিসেবে অর্থ ব্যবহৃত হয়। হি ওয়ার্কড ইন আ অফিস অ্যাজ আ ক্লার্ক, সে একটি অফিসে কাজ করে একজন ক্লার্ক হিসেবে বা একজন কেরানি হিসেবে কাজ করে। তাহলে হিসেবে অর্থে অ্যাজ আ ক্লার্ক বললাম না, ওই অ্যাজ হিসেবে অর্থ ব্যবহৃত হচ্ছে। অ্যাগেইনস্ট, বিরুদ্ধে, এগেইনস্ট মানে তোমার বিরুদ্ধে বা বিপরীত, বৈপরীত্য বোঝাবে, একটা বৈরিতা বোঝাবে। উই ফোর্ট ইন 1971 এগেইনস্ট পাকিস্তানি আর্মি। উই ফোর্ট, আমরা যুদ্ধ করেছিলাম, ইন 1971 1971 সালে এগেইনস্ট পাকিস্তানি আর্মি। এগেইনস্ট কেন বললাম? কারণ বিরুদ্ধে বা তাদের বিপরীতে, এই বিরুদ্ধে অর্থে এগেইনস্ট ব্যবহৃত হয়। বিয়ন্ড, সীমানার বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। এটা একটু গুরুত্বপূর্ণ, সীমানার বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। সীমানার বাইরে, সীমানার বাইরে কীরকম? একটা বাউন্ডারি ক্রস করে, বাউন্ডারির ক্রস মানে একটা সীমানার ক্রস, সীমান্ত পেরিয়ে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। হি কেম বিয়ন্ড আওয়ার বাউন্ডারি, সে আমাদের, বা আমি আরও সহজে বলতে পারি হিজ ফেম ইজ স্প্রেডিং, তার সুনাম ছড়িয়ে পড়তেছে বিয়ন্ড আওয়ার বর্ডার্স, আমাদের সীমান্ত পেরিয়ে তার সুনাম চলে যাচ্ছে, এটাই বলতেছে। তাহলে সীমানার বাইরে যাচ্ছে বা সীমানার বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। এরপর রাউন্ড অথবা অ্যারাউন্ড, চারিদিকে বোঝাতে ব্যবহৃত হয়। চারিদিকে ঘুরে আসো, ওই চারিদিকে বোঝাতে রাউন্ড অথবা অ্যারাউন্ড দুটাই ব্যবহৃত হয়। রাউন্ড যে কথা, অ্যারাউন্ডে সেই কথা।
দুটোই একই অর্থে ব্যবহৃত হয়। তারপরে উইথ সাথে অর্থে ব্যবহৃত হয়, বা নিয়ে অর্থে ব্যবহৃত হতে পারে, নিয়ে সাথে বা নিয়ে অর্থে ব্যবহৃত হয়। উইথ মি, উইথ হিম, এই সাথে বা নিয়ে অর্থে ব্যবহৃত হয়। তারপর উইদাউট ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত, ব্যতীতটা ভুল হচ্ছে, ছাড়া বা ব্যতীত, হ্যাঁ ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয় উইদাউট। তারপর উইদিন একটা সময়ের একটা পয়েন্ট দেওয়া আছে এবং শেষের পয়েন্টে দেওয়া আছে। সময়ের শুরুর পয়েন্ট শেষ পয়েন্ট যখন সাধারণত বলা হয় এক্ষেত্রে উইদিন ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি রিটার্ন হিয়ার, ইউ শুড রিটার্ন হিয়ার উইদিন 5 মিনিটস, তোমার 5 মিনিটের মধ্যে এখানে আসা উচিত। ওই যে সময়ের একটা কি দৌড়ে দিলাম, শুরু এবং শেষ দৌড়ে দিলাম, 5 মিনিটের মধ্যেই, এই মধ্যেই বোঝাতে উইদিন ব্যবহৃত হয়। তারপর বিহাইন্ড মানে পিছনে বোঝায়, পিছনে বা পরে বোঝাতে ব্যবহৃত হতে পারে। পিছনে, হি ইজ বিহাইন্ড মি, সে আমার পিছনে রয়েছে, পিছনে ব্যবহৃত অর্থে ব্যবহৃত হয় বিহাইন্ড। এরপর অ্যাবাউট সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয়, সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে বোঝাতে। এবং এটা প্রায় অর্থেও ব্যবহৃত হয়, প্রায়। আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি। আই এম অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মৃত্যু পথযাত্রী। আই এম অ্যাবাউট টু চকবাজার, আমি চকবাজারের কাছাকাছি, এই তো চকবাজার যাব, এই অর্থে ব্যবহৃত হয় অ্যাবাউট টু। আই উইল কাম অ্যাবাউট 10 PM, আমি 10টার কাছাকাছি আসবো, ওই কাছাকাছি অর্থে, প্রায় অর্থে ব্যবহৃত হয়, মানে আমি প্রায় 10টার দিকে আসবো, অ্যাবাউট। এরপর বাই, আমরা এটা শিখলাম একটু আগেই, দ্বারা বা দিয়ে বা দ্বারা দিয়ে করতে গিয়ে অর্থে ব্যবহৃত হয় দ্বারা, বা পাশে বোঝাতে বা ব্যবহৃত হতে পারে, পাশে বোঝাতে কি হতে পারে, বাই ব্যবহৃত হতে পারে। ওকে, এগুলো তো জাস্ট অর্থের উপর ডিপেন্ড করে অনেকগুলো ব্যবহার রয়েছে। এখন আমরা তিন প্রকারের মধ্যে 2 প্রকার শেষ করছি। একটা তোমার জেনারেল রুলস অফ প্রেপোজিশন, আর একটা হচ্ছে তোমার বিভক্ত অনুসার প্রেপোজিশন। এখন আমরা জানবো কিছু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছরে বোর্ড কোশ্চেন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি জাস্ট তোমাদের একটু বলে দিব, তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। এটা অ্যাবাইড বাই, ওটা মুখস্থ করতে, এগুলো হচ্ছে তোমাকে খুব বেশি মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করব, অনেকে বলে মুখস্থ করি বাট মনে থাকে না। তার জন্য একটা টেকনিক হচ্ছে, আমরা পড়ার সময়গুলা এই পাশ থেকে এই পাশে একবার পড়ব, আবার এই পাশ থেকে এই পাশে একবার পড়ব। কীভাবে আমি দেখা দিচ্ছি, দেখো। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, তোমাকে অর্থ সম্পন্ন রাখতে হবে। অ্যাবাইডের সাথে বাই হয় অলওয়েজ, মেনে চলা বোঝায়, অ্যাবাইড বাই মেনে চলা। আবার পড়তে হবে মেনে চলা এর ইংরেজি হচ্ছে অ্যাবাইড বাই, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে একবার, আমরা এই পাশ থেকে এই পাশে একবার, তখন আর মনে থাকবে না। এখন হয়টা কি, আমরা বলতে থাকি অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, চোখ বন্ধ করে বলতে থাকি। এখন আমাদের ফোকাসটা যায় মেনে চলার দিকে। আই নো যে এখানে মেনে চলা তো আমি জানি সবাই, বাট জানি না কোনটা অ্যাবাইড বাই। তো আমাদের মনে রাখতে হবে অ্যাবাইড বাই মেনে চলা, আর মেনে চলা অ্যাবাইড বাই, এদিক থেকে এদিকে একবার, এদিক থেকে এদিকে একবার, তখন আর কখনো মাথা থেকে যাবে না। এরপর অ্যাকর্ডিং টু অনুসারে, কাস্টম টু অভ্যস্ত, অ্যাড টু যোগ করা, অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্ত হয়ে যাওয়া, অ্যাডহেয়ার টু লেগে থাকা, অ্যাফোর্ড টু, অ্যাডহেয়ার টু আরটা তো আরও কয়েকটা আছে, স্টিক টু, তারপর ক্লিং টু, ক্লিং টু একটু মনে রাখবা, অ্যাডহেয়ার টু, স্টিক টু, ক্লিং টু লেগে থাকা, অ্যাফোর্ড টু সামর্থ্য হওয়া, অ্যারাইভ এট কোথাও পৌঁছানো, অ্যারাইভের সাথে অলস একটা হবে, অ্যাটাচ টু আর অ্যাটাচমেন্ট টু জোরে দেওয়া বা লেগে থাকা, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ টু তা মনোযোগী, এটা অ্যাটেন্টিভ টু, অ্যাভেইল অফ বা সুযোগ নেওয়া বা সুযোগ লওয়া বলছে সেখানে, অ্যাভার্স টু বিরূপ বা উদাসীন বোঝায়, অ্যাওয়ার অফ তোমার অবগত থাকা বা অবহিত হওয়া, বেসড অন বৃত্তির উপর প্রতিষ্ঠিত। এগুলোর সাথে অলওয়েজ এই প্রেপোজিশনগুলোই হবে, যার কারণে এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন। এরপর বিলং টু অধিকারী হওয়া, ব্লো আউট তাড়িয়ে দেওয়া, অথবা আরও এটা আরেকটা অর্থ আছে ব্লো আউট নিরাময় হওয়া বা রোগ থেকে মুক্তি পাওয়া, বা নিভিয়ে দেওয়াও হতে পারে, নিভিয়ে দেওয়া, ব্লো আউট দ্য লাইট প্লিজ, যে লাইটটি নিভিয়ে দেওয়া, অফ করে দেওয়া, এটা আর কি। আর আবার নিরাময় হওয়া হতে পারে, যে সে রোগ থেকে মুক্তি পেল, এরকম হতে পারে। বুস্টফুল অফ হবে এর সাথে, গর্বিত। ব্রেকডাউন ভেঙে ফেলা, ব্রিং অ্যাবাউট ঘটানো। দেখো ব্রিং অ্যাবাউট এগুলোকে তুমি কখনো আবার লিটারাল মিনিং করতে যাও না। যেমন ব্রিং মানে হচ্ছে তোমার আনা, আর এবার মানে সম্পর্ক আনা না, এটা তোমার ঘটানো, ব্রিং অ্যাবাউট। এরপর ভার্স্ট ইনটু ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া, হাসিতে ভেঙে পড়া, যে কান্নায় ভেঙে পড়লো, হাসিতে ফেটে পড়লো, এটা তোমার ভার্স্ট ইনটু। এরপর কেয়ার ফর অথবা কেয়ার অ্যাবাউট দুটো হতে পারে, গ্রাহ্য করা বা পরোয়া করা, কেয়ার ফর কেয়ার অ্যাবাউট। ক্যারি অন চালিয়ে যাওয়া, তারপর আরও কিছু চালিয়ে যাওয়া, কিপ অন তাও চালিয়ে যাওয়া, তারপর ক্যারি আউট মানেও চালিয়ে যাওয়া,
কিপ অন মানে চালিয়ে যাওয়া, কিপ অন। হ্যাঁ, তারপর যে ক্লিং টু, ওই যে আমি দিয়েছিলাম চালিয়ে যাওয়া বা লেগে থাকা। ক্লগ আপ ব্যাহত করা। কাম ফ্রম উদ্ভূত হওয়া। আর কিছু আছে কনফাইন টু সজ্জাগত। কনফাইন টু সজ্জাগত মিনস বন্দি থাকা, আর সহজে বলতে পারি বন্দি থাকা। এই প্রত্যেকটা তোমার বোর্ড কোয়েশ্চেন আসছিল, এই জন্য আমি একটু পড়াই দিচ্ছি। কনফাইন টু, কনচাস অফ সচেতন, আর ডিপেন্ড অন অর ডিপেন্ড আপন নির্ভর করা, দুটো ডিপেন্ড অনও হতে পারে ডিপেন্ড আপনও হতে পারে। এরপর ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল। ডেপ্রাইভড অফ খুব বেশি আসাটা বঞ্চিত। এরপর ডিভয়েড অফ বর্জিত। ডিভয়েড আর দেখা যাচ্ছে আমি দেখিয়েছি এদিকে ডিভয়েড অফ বর্জিত বা নাই এমন আর কি। এরপর ডিফারেন্ট ফ্রম পার্থক্য বা পৃথক। এরপর আর ডিভাইড ইনটু ভাগ করা। ডাউটফুল অ্যাবাউট সন্দিহান। ডাউটফুল অ্যাবাউট DOUBT ডাউটফুল অ্যাবাউট অর্থাৎ সন্দিহান বা সন্দেহ রয়েছে এমন। এরপর ইফেক্ট অন কারো উপর প্রভাব। অ্যাসেনশিয়াল ফর প্রয়োজনীয়। ফল ইনটু কোনো কিছুর অবস্থা বিশেষ অবস্থায় পড়া। ফল ইনটু দ্য সিচুয়েশন কোনো সিচুয়েশনে পড়া। ফিল্ড উইথ অর্থাৎ পূর্ণ। ফ্রি ফ্রম মুক্ত। এরপর গিভ আপ হচ্ছে ত্যাগ করা। গ্লিমস অফ এক পলক দেখা। গ্লিমস অফ মানে হচ্ছে এক পলক দেখা। এরপর গুড ফর হচ্ছে দক্ষ। গো অন চালিয়ে যাওয়া, ওই যে কিপ অন গো অন এগুলো চালিয়ে যাওয়া বোঝায়। হ্যাঙ্কার আফটার লালায়িত হওয়া বা লেগে থাকা কোনো কিছুর পিছু ছোটা। এক কথা বলতে পিছু ছোটা, আমি লিখেছি এটা কোনো কিছুর পিছনে ছোটা, তবে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। পিছনে ছোটা হবে, পিছনে ছোটা। হ্যাঙ্কার আফটার। হিন্ড্রেন্স টু অলওয়েজ টু হবে বাধা বা বাধা দেওয়া বা হিন্ডার টু। এবারে হান্ট আফটার আর হান্ট ফর হন্য হয়ে ফেরা বা হন্য হয়ে কাউকে খোঁজা। দিক বিদিক না বুঝে কাউকে খুঁজতে থাকা, তার পেছনে ছোটা। এরপর ইগনোরেন্ট অফ অজ্ঞ। ইম্প্যাক্ট অন প্রভাব। ইনক্লিনেশন টু অর ইনক্লিনেশন ফর প্রবণতা বা যোগ কোনো কিছুর প্রতি প্রবণতা বা যোগ বুঝতে ইনক্লিনেশন টু আর ইনক্লিনেশন ফর দুইটাই হয়। ইনডিফারেন্ট টু উদাসীন, এটা কিন্তু ডিফারেন্টের সাথে মিলাতে যাবে না। ডিফারেন্ট ফ্রম বাট ইনডিফারেন্ট টু, এটা মনে রাখতে হবে। এরপর ইন্ডালজ ইন কোনো কিছুতে লিপ্ত হওয়া বা নিমগ্ন থাকা, নিমজ্জিত হয়ে যাওয়া। ইন্ডালজ ইন। তারপর ইন্টেন্ট টু আর ইন্টেন্ট ফর ইচ্ছা পোষণ করা। ইন্টারেস্ট ইন, এটা অনেকে ভুল করে। ইন্টারেস্টেড ইন আর ইন্টারেস্টিং ইন। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে জাস্ট মৌলিক কোডটা দেওয়া হলো। যেমন গো অন মানে চালিয়ে যাওয়া, গোয়িং অন চালিয়ে যাচ্ছে, ওয়াজ গোয়িং অন চালিয়ে গিয়েছিল, তারপর ওয়েন্ট অন চালিয়ে গিয়েছিল, এগুলো তোমাকে বুঝতে হবে। জাস্ট ভার্বের গ্রুপগুলো পরিবর্তন হতে পারে। এরপর দেখো জট ডাউন মানে টুকে নেওয়া, কোনো কিছু টুকে নেওয়া মানে হচ্ছে তোমার দ্রুত নোট করে নেওয়া আর কি। জট ডাউন এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন আসছিল। জট ডাউন। ল্যাক ইন অভাব হওয়া। তারপর লিসেন টু মনোযোগ সহকারে শোনা। লিভ ইন মানে হচ্ছে বাস করা। তারপর লং ফর হচ্ছে প্রত্যাশা করা। লং ফর এটা দেখা যাচ্ছে আমি লিখেছি এদিকে, লং ফর প্রত্যাশা করা। তারপর লুক এট মানে হচ্ছে তাকানো, লুক এট মানে তাকানো বা দেখা আর কি। তারপর লুক ডাউন আপন, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। লুক, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অসংখ্য আসছে, ইভেন বোর্ড কোয়েশ্চেন আসছে। লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণা করা বা তুচ্ছ করা, অবজ্ঞা করা, ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। লুক ডাউন আপন। তারপর লুক ফর মানে হচ্ছে খোঁজাখুঁজি করা। লুক ফর তো লুকিং ফর, লুকড ফর যেভাবে যে কোনো ফর্মে হতে পারে, খোঁজাখুঁজি করা। এরপর দেখো মেড অফ মানে হচ্ছে তোমার তৈরি। মেড অফ মানে তৈরি। আর একটা হচ্ছে তোমার মেড ফ্রম। এখন কোনটা কখন হবে, এটা মানে তৈরি। দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মেড ফ্রম যেটা আমরা অনেক বেশি গুলিয়ে ফেলি। মেড ফ্রম এদের মধ্যে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মেড অফ হবে তখন যখন কোনো কিছু তৈরি এবং সেখানের উপকরণ বা ইনগ্রিডিয়েন্টসটা দেখা যায়, তখন মেড অফ। আর দেখা না গেলে মেড ফ্রম। লেটস সি টু এক্সাম্পলস। মেড ফ্রম এবং মেড অফের ক্ষেত্রে দুটো যদি আমরা উদাহরণ দেখি, আমি একটা বলছি মেড অফ ইনগ্রিডিয়েন্ট দেখা যাবে আর মেড ফ্রম ইনগ্রিডিয়েন্ট দেখা যাবে না। আমি যদি বলি দ্য টেবল ইজ মেড অফ অর মেড ফ্রম উড। আচ্ছা, টেবল যেটা কাঠ থেকে তৈরি সেখানে কি কাঠ দেখা যায়? অবভিয়াসলি দেখা যায়, সেটা হবে মেড অফ, কারণ ইনগ্রেডিয়েন্ট, টেবলের ইনগ্রেডিয়েন্ট কি? কাঠ, দেখা যাচ্ছে, মেড অফ। আর আমি যদি বলি দ্য পেপার ইজ মেড অফ অর মেড ফ্রম উড অর ব্যাম্বু, কাঠ দেওয়া বাঁশ থেকে পেপার তৈরি করা হয়, বাট পেপার তো কাঠ দেওয়া বাঁশ দেখা যায় না, উপকরণটা দেখা যাচ্ছে না, এটা হবে মেড ফ্রম। উপকরণ দেখা গেলে মেড অফ, উপকরণ দেখা না গেলে মেড ফ্রম। ওকে, আর হচ্ছে মেরি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, মেরি অফ বিয়ে দেওয়া। আর যদি বলি মেরি টু,
MARRY, ম্যারি টু, বিয়ে করা। বিয়ে দেওয়া আর বিয়ে করার মধ্যে পার্থক্য আছে। বিয়ে দেওয়া তোমাকে বিয়ে দিচ্ছে পরিবার থেকে, আর বিয়ে করা তুমি নিজে নিজে করে নিচ্ছ। ম্যারি অফ বিয়ে দেওয়া আর ম্যারি টু বিয়ে করা। ওকে, এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি ম্যারি অফ করবা না ম্যারি টু করবা। এবং নড অ্যাট মানে হচ্ছে তোমার মাথা নাড়ানো, সম্মতিসূচক মাথা নাড়ানো। নড মানে মাথা নাড়ানো, সম্মতিসূচক হ্যাঁ বলা আর কি, নড অ্যাট। তারপর নডের সাথে অ্যাট হয় নোটেড ফর, খ্যাত। এরপর অপোজিশন টু আর অপোজিট টু, বিরোধিতা বা বিপরীতমুখী বুঝাই। তারপর পয়েন্ট টু, আঙ্গুল নির্দেশ করা আর কি, অঙ্গুলি নির্দেশ করা বা আঙ্গুল নির্দেশ করা, পয়েন্ট টু নির্দেশ করা। প্রিজুডিশিয়াল টু, প্রিজুডিশিয়াল টু মানে ক্ষতিকারক বা পক্ষপাতমূলক, প্রিজুডিশিয়াল টু। এবার প্রিসাইড ওভার মানে হচ্ছে সভাপতিত্ব করা, প্রিসাইড ওভার সভাপতিত্ব করা। প্রাউড অফ গর্বিত। আবার আরটা মনে রাখবা প্রাইড ইন হয় কিন্তু, PRIDE, প্রাইড ইন। প্রাউডের সাথে অফ হয় আর প্রাইডের সাথে ইন হয়। এরপর রিড আউট মানে হচ্ছে পড়িয়ে শোনানো, বড় বড় করে লাউডলি পড়ে শোনানো। রিলেট টু সম্পর্কিত, রিলিভড অফ মুক্ত বা রোগ থেকে মুক্ত, রিলিভড অফ। রিলাই অন নির্ভর করা, ওই ডিপেন্ড অন সিনোনিম, রিলাই অন। তারপর রেজাল্টের সাথে অলওয়েজ ইন হয়, যেখানেই বসবে না কেন রেজাল্টের সাথে ইন হবে। স্যানগুইন অফ আশাবাদী, স্যাটিসফাইড উইথ, অলওয়েজ স্যাটিসফাইড সাথে উইথ হবে। স্মাগল ইনটু, চোরাচালান করা, চোরা কারবারি করার ক্ষেত্রে চোরাচালান করা। তারপর সলিউশন সাথে অলওয়েজ টু হবে, সমস্যার সমাধান করার ক্ষেত্রে। এরপর আমরা শেষের দিকে চলে আসছি, আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট বিষয় আমরা দেখি। পার্টেইন টু সংযুক্ত থাকা, সংযুক্ত থাকা। সাফার ফ্রম, অলওয়েজ ফ্রম হবে, সাফার ফ্রম রোগে ভোগা বা কোনো কিছু সহ্য করা, ভোগান্তিতে থাকা। টেক অ্যাওয়ে দূরে সরিয়ে নেওয়া, টেক টু আর টেক ইন অভ্যস্ত হওয়া। তারপর প্রচুর পরিমাণ থাকা। তারপর হচ্ছে তোমার এটা ব্রিম উইথ হতে পারে, এটা ব্রিম আপ, BRIMP, ব্রিম আপ। বা ট্যাম উইথ হতে পারে, এটা তোমার ট্যাম উইথ অ্যাকচুয়ালি। আবার ব্রিম উইথ মানেও কি প্রচুর পরিমাণে থাকা। তারপর ট্যাম্পড টু, এটা হচ্ছে TEMPT, ট্যাম্পড টু অর্থাৎ প্রলুব্ধ হওয়া। তারপর টার্স্ট ফর, THIRST, টার্স্ট ফর বাসনা, তারপর আনঅ্যাওয়ার অফ, অসচেতন। ইউজ টু, এটা হচ্ছে তোমার ইউজ টু অভ্যস্ত, মানে হচ্ছে অভ্যস্ত। এরপর ইউজফুল টু মানে হচ্ছে প্রয়োজনীয়। ভিকটিম টু শিকার। ওয়াশ আপ, ধুয়ে মুছে শেষ, কী হয়েছে যাওয়া, ধুয়ে মুছে যাওয়া। ওয়ান্ডার এট, অবাক হওয়া, মানে কি অবাক হওয়া। এরপর ওয়ার্দি অফ মানে হচ্ছে তোমার যোগ্য, যোগ্য। এবার লাস্ট কিছু প্রেপোজিশন হচ্ছে যেগুলো একটা অপরটার সাথে মোটামুটি কাছাকাছি অর্থ। অ্যাডহিয়ার টু, এখানটাই হবে অ্যাডহিয়ার টু লেগে থাকা, ক্লিং টু মানে লেগে থাকা। কনসিস্ট অফ মানে গঠন করা, আর কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত থাকা। খেয়াল করো একটু, কনসিস্ট অফ গঠন করা, কনসিস্ট ইন নিহিত থাকা, বা লাইন মানে নিহিত থাকা। হ্যাঙ্কার আফটার মানে লুপ করা বা কোনো কিছুর পিছনে ছোটা। আর রান আফটার মানে হচ্ছে পশ্চাৎ অনুসরণ করা বা পিছনে ছোটা। হ্যাঙ্কার আফটার পিছনে ছোটা, কোনো কিছুর সাথে বা পিছনে ছোটা, যেটা লুপ করে ছোটা বা কোনো কিছুর পিছনে পড়ে থাকা। আর হবে তোমার রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে এমনি যাওয়া, ছুটে যাওয়া, যেটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে তোমার নেগেটিভ অর্থ প্রকাশ করে হ্যাঙ্কার আফটারটা। এরপর নেম আফটার মানে নামকরণ করা, আর লুক আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার মানে কী করা, দেখাশোনা করা। ডিভয়েড অফ বর্জিত, ডিভিয়েট ফ্রম বিচ্যুত হওয়া, আর ডিপ্রাইভড অফ বঞ্চিত। প্রাউড অফ মানে হচ্ছে কি গর্বিত, আমি একটু আগে বলছিলাম। আর প্রাইড ইন গর্ব অনুভব করা, প্রাউডের সাথে অফ বাট প্রাইডের সাথে ইন। কন্টেন্ট উইথ আর স্যাটিসফাইড উইথ, দুটাই সন্তুষ্ট। ইউজফুল টু সামবডি, ইউজফুল ফর সামথিং, এটা কি আবার ইউজফুল টু সামবডি, আর দিস ইজ ইউজফুল টু ইউ, এটা তোমার জন্য উপকারী। টু ইউ সামবডি মিনস এখানে ব্যক্তি, অর্থাৎ ইউজফুলের সাথে টু হবে কখন, যখন পরে ব্যক্তি থাকবে। দিস ইজ ইউজফুল টু রহিম, এটি রহিমের জন্য উপকারী। এখানে কেন টু হলো, কারণ রহিম একজন ব্যক্তি। বাট যখন দিস ইজ ইউজফুল টু ইউর রুম, এটা তোমার রুমের জন্য, বা ইউর রেজাল্ট, তোমার রেজাল্টের জন্য উপকারী। বা রেজাল্ট এবং রুম হচ্ছে তোমার একটা জড় বস্তু, ব্যক্তি নয়। এক্ষেত্রে কী হবে, ইউজফুল ফর, দিস ইজ ইউজফুল ফর ইউর রুম, দিস ইজ ইউজফুল ফর ইউর রেজাল্ট। এগুলো ব্যক্তি নয়, যার কারণে এখানে ইউজফুল ফর হচ্ছে, দুটাই উপকারী বোঝাবে। বাট ব্যক্তি থাকলে হবে টু, বস্তু থাকলে হবে ফর। পপুলার উইথ আর পপুলার ফর, জনপ্রিয় দুটাই বোঝাবে। পপুলারের সাথে উইথও হতে পারে, পপুলারের সাথে ফরও হতে পারে। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ, ডাই অফ মানে তোমার বোঝাবে রোগে মারা যাওয়া। হি ডাইড অফ ক্যান্সার,
সে রোগে মারা গেল, ক্যান্সারে মারা গেল। ডাইড অফ কেন হলো? কারণ এখানে রোগে মারা যাওয়া। আর ডাই ফ্রম মানে হচ্ছে তোমার অতিরিক্ত খেয়ে মারা যাওয়া, ওভার ইটিং। হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খেয়ে মারা গেল। তারপর ডাই বাই হলো তোমার দুর্ঘটনায় মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আর কি, ডাই বাই। আর ডাই ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর দেশের জন্য মারা যাওয়া। আর ডাইন শান্তিতে মারা যাওয়া, একদম অ্যাজ ইউজুয়াল, ডাইন শান্তিতে মারা যাওয়া। একটু মনে রাখতে হবে, ডায়ের সাথে অনেকগুলো প্রেপোজিশন হয় এবং একটা অর্থ প্রকাশ করে। এবার আমরা যাবো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসে। এতক্ষণ যা পড়লাম সেগুলো আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখি। তবে তোমাকে বলে রাখি, এখানে সবচেয়ে বেশি যেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে বিভক্ত নিষেধ প্রেপোজিশনটা। আমরা দেখি ঢাকা বোর্ড 2024, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট অ্যান্ড ম্যানার্স হচ্ছে তোমার শিষ্টাচার এবং আচার আচরণের ধরন। ম্যানার্স হচ্ছে আচার আচরণের ধরন। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা শিষ্টাচার এবং আচার আচরণবোধ শিখি আওয়ার প্যারেন্টস। আমরা এন পর্যন্ত আপাতত বাদ দিই। দেখো আমরা এটা যদি অর্থ করতে চাই, আমি বলছিলাম তো গ্যাপের পরে কি আছে, আমাদের পিতামাতা। উই লার্ন আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণবোধ আমাদের পিতামাতা, না আমাদের পিতামাতা হতে বা আমাদের পিতামাতা থেকে। তাহলে হতে বা থেকে অর্থে কী প্রেপোজিশন ব্যবহৃত হয়? ফ্রম। তাহলে আমাদের এখানে বলতে হবে ফ্রম। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা হতে বা আমাদের পিতামাতা থেকে। হতে বা থেকে করতে ব্যবহৃত হচ্ছে ফ্রম। অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে, সাচেস যেমন স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। এবং বিভিন্ন আমরা স্কুল থেকে শিখি, কলেজ থেকে শিখি, এবং বিভিন্ন আমাদের প্রাতিষ্ঠানিক যেগুলো পেশাদারমূলক প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে শিখি। দেয়ার আর রুলস, কিছু নিয়ম রয়েছে, ড্যাশ বিহেভিয়ার। অর্থ করি আমরা, দেয়ার আর রুলস বিহেভিয়ার, আচরণের কিছু নিয়ম রয়েছে। গ্যাপের পরে যেটা রয়েছে বিহেভিয়ার, আচরণ। বাট আমরা অর্থ করতে গেলে হয় আচরণের কিছু নিয়ম রয়েছে, আচরণ নয় আচরণের। এখানে র বা এর আসতেছে, তার র বা এর জন্য আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করি? অফ। তাহলে কি বলবো? দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের, এর র বা এর জন্য অফ বসতেছে। আচরণের কিছু নিয়ম রয়েছে, অল কাইন্ডস সকল প্রকারের জন্য। এটা হবে জন্য অর্থে ফর আসতেছে, ভালো করে খেয়াল করো। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু নিয়ম রয়েছে, ফর অল কাইন্ডস অর্থাৎ সকল প্রকার আচরণের জন্য কিছু নিয়ম রয়েছে। সকল প্রকার আচরণের জন্য কিছু নিয়ম রয়েছে, আচরণের জন্য। অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস ড্যাশ অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম। আচ্ছা দেখো, ফর অল কাইন্ডস অফ অকেশনস অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের। আমি শুরু থেকে একবার বলছি, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ অকেশনস, কিছু নিয়ম রয়েছে আচরণের সকল প্রকারের জন্য, অফ অকেশনস অনুষ্ঠানের সকল প্রকার আচরণের জন্য কিছু নিয়ম রয়েছে। অফ অকেশনস অনুষ্ঠানের, ওই যে র বা এর, অনুষ্ঠানের র বা এর আসতেছে, এটার জন্য অফ বসতেছে। অফ বিহেভিয়ার অফ অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ, টু লার্ন শিখা দ্যাম এই আচরণগুলোকে, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম এবং এগুলাকে অনুশীলন করা, চর্চা করা, ড্যাশ এভরিডে লাইফ, এবং এই আচরণগুলা আমাদের দৈনন্দিন জীবনে শেখা এবং অনুশীলন করা গুরুত্বপূর্ণ। শেষে কি আছে দেখো তো, গ্যাপের পরে এভরিডে লাইফ, দৈনন্দিন জীবন। এগুলা আমাদের দৈনন্দিন জীবন শেখা এবং চর্চা করা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবন না দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে। এখানে শেষে কি আছে দেখো তো, এ অন্তস্থতে, জীবনের সাথে এ যুক্ত হয়েছে, জীবন প্লাস এ, জীবনে। তাহলে আমরা এ অন্তস্থতে, দেখো আমি একটু করে যাচ্ছি ওখানে, আমরা এ অন্তস্থতে এর জন্য কোন প্রেপোজিশন ব্যবহার করি? দেখো তো, এ অন্তস্থতে এর জন্য আমরা কি ব্যবহার করি? এ অন্তস্থতে এর জন্য আমরা ইন অথবা অ্যাড ব্যবহার করি, ইন অথবা অ্যাড ব্যবহার করি। তাহলে দেখো এখানে জীবনে, এভরিডে লাইফ, জীবন নয় জীবনে, এ অন্তস্থতে, এই জন্য আমরা ব্যবহার করবো ইন ব্যবহার করবো। এখানে ইন অথবা অ্যাড দুইটাই ব্যবহার করা যাবে। আমরা এখানে সবচেয়ে বেশি আর সঠিক অ্যান্সার হবে ইন। প্র্যাকটিস দেন ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে। দি ম্যানার্স ওই আচরণসমূহ, দ্যাট যেগুলো, আর কারেক্ট সঠিক, ড্যাশ ওয়েডিং রিসেপশন যে আচরণগুলা একটি বিবাহ অনুষ্ঠানে সঠিক
তাহলে গ্যাপের পরে কী রয়েছে? একটি বিবাহ অনুষ্ঠান। তাহলে এটা কি বিবাহ অনুষ্ঠানে না বিবাহ অনুষ্ঠান? যে আচরণগুলো একটি বিবাহ অনুষ্ঠানে সঠিক, এটা অনুষ্ঠানে, অনুষ্ঠানের সাথে এ যুক্ত হচ্ছে, এ অন্তস্থ এ এর জন্য আমরা ব্যবহার করি ইন। তাহলে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আর ডিবেটিং ক্লাব। আমি যদি অর্থটা আরেকবার করি তুমি আরও বেশি ক্লিয়ার হবা। দ্য ম্যানার্স, ওই আচরণগুলো দ্যাট আর কারেক্ট, যেগুলো সঠিক, ইন আ ওয়েডিং রিসেপশন, যে আচরণগুলো একটি বিবাহ অনুষ্ঠানে, এই ওয়েডিং রিসেপশনের সাথে বিবাহ অনুষ্ঠানে বলছি এ যুক্ত হচ্ছে, এই যে অনুষ্ঠানে এর জন্য ইন আসছে, বিবাহ অনুষ্ঠানে সঠিক। উইল নট ডু, সেগুলো সঠিক নাও হতে পারে ইন ডিবেটিং ক্লাব, একটি ডিবেটিং ক্লাবে, একটি বিতর্ক ক্লাবে, একটি বিতর্ক ক্লাব নয়, একটি বিতর্ক ক্লাবে, একটি বিতর্ক ক্লাবে। তাহলে এখানে শেষে কি যুক্ত হয়েছে? এ অন্তস্থইতে, ওই বয়ের সাথে এ যুক্ত হয়েছে, এই জন্য ইন ব্যবহৃত হচ্ছে। Therefore, অতএব we have to be careful about, আমরা একটু আগে শিখে আসলাম অ্যাপল প্রিপোজিশন, চাইলে দেখাইতে পারি এখান থেকে। কেয়ারফুলের সাথে অ্যাপল প্রিপোজিশন কী হয়? অ্যাবাউট হয়। উই have to be careful about etiquette and manners. We know how important it is to say please and thank you everyday life. আমরা জানি, আমরা জানি how important, কত গুরুত্বপূর্ণ, it is to say, এটা বলা, প্লিজ, থ্যাংক ইউ, আমাদের জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলা কত গুরুত্বপূর্ণ আমরা জানি। আমাদের জীবনে, এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবন নয়, দৈনন্দিন জীবনে। এখানে বিভক্তি কী আছে দেখো, বেশিরভাগ কিন্তু বিভক্তি থেকে হচ্ছে। বিভক্তি কী আছে দেখো তো? জীবনে। এখানে এ অন্তস্থতে, তাহলে এখানে এ যুক্ত হয়েছে, তাহলে আমরা ব্যবহার করবো ইন। এ অন্তস্থতে এর জন্য আমরা ইন ব্যবহার করি। ইন এভরিডে লাইফ, আ ফিউ মোর পলাইট এক্সপ্রেশনস, খুব অল্প কিছু ভদ্রসূচক অভিব্যক্তি, সাচ, এটা তো একটা ফ্রেজ, সাচ এস, যেমন, এখানে অ্যাজ হবে, সাচ এস যেমন, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। ওকে, আমরা নেক্সটে এবার আমরা সলভ করব ময়মনসিংহ 2024। আওয়ার্স ইজ আর রিভারাইন কান্ট্রি, আমাদেরটা একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ আওয়ার লাইফ। এখন দেখো গ্যাপের পরে কি রয়েছে, আমরা বিভক্ত শর্তে কি, আওয়ার লাইফ, আমাদের যে, রিভার্স আর এভরিওয়্যার, নদী সব কারণে রয়েছে, ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে, নদী আমাদের জীবনে সব কারণে রয়েছে, আমাদের জীবন নাকি আমাদের জীবনে, এখানে দেখো জীবনের সাথে এ যুক্ত হয়েছে, এ, তাহলে আমাদের জীবনে, আমরা এ অন্তস্থ হইতে এর জন্য কি আনি? ইন আনি, এই জন্য এখানে হবে ইন। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্রত্যেকটা জায়গায় রয়েছে। লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কিন্তু নদীগুলা কি ভালো অবস্থায় রয়েছে? ইয়ার এই শেপ দ্বারা এখানে আকৃতি বোঝাচ্ছেন, অ্যাকচুয়ালি অবস্থাকে বোঝাচ্ছে, কন্ডিশন। আমরা যদি আকৃতিও ধরি আমাদের গ্যাপ ফিলিংটা সঠিক হবে। যেমন দেখো, বাট রিভার্স আর গুড শেপ ড্যাশ গুড শেপ, নদীগুলা কি ভালো আকৃতিতে রয়েছে, ভালো অবস্থায় রয়েছে। তো এখানে কি দেখো তো, দুটাই ক্ষেত্রে দেখো, আমরা যদি বলি গুড শেপ, আকৃতিতে, শেপ মানে আকৃতি, তো নদীগুলো কি ভালো আকৃতি রয়েছে নাকি ভালো আকৃতিতে রয়েছে? আকৃতিতে। এখানে কি রয়েছে? এ অন্তস্থইতে, তাহলে এ অন্তস্থইতে এর জন্য আমরা কি ব্যবহার করি? এ অন্তস্থইতে ইন ব্যবহার করি, ইন বসাও। আবার যদি অবস্থা বলি, ভালো অবস্থায় রয়েছে, তাও হবে। আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলোকে ভালো অবস্থায় রয়েছে, অবস্থা না অবস্থায়, তাহলে অবস্থায়, অবস্থায় শেষে কি এ অন্তস্থইতে, তাও ইন হচ্ছে। তাহলে বাট দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলোকে ভালো আকৃতিতে রয়েছে, আর অবস্থায় রয়েছে, আকৃতিতে বা অবস্থায়, যেটার জন্য এ অন্তস্থের জন্য আমরা কী ব্যবহার করি? ইন ব্যবহার করি। দ্যাটস ওয়াই বিতে ইন হবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশতভাবে, দে আর নট, তারা ভালো অবস্থায় নেই বা ভালো আকৃতিতে নেই। যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল আওয়ার লাইফ, আমরা একটু অর্থ করি। যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে একটা ফ্রেজ যেটা মানে বোঝায় অবিচ্ছেদ্য অংশ। যদিও বা নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমাদের জীবন অবিচ্ছেদ্য অংশ, মানে নদী আমাদের জীবন অবিচ্ছেদ্য অংশ, এটা সঠিক? নাকি নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ? জীবনের, দেখো ওইখানে আওয়ার লাইফ, এটা জীবনের হচ্ছে, জীবনের, আমাদের জীবনের,
এখানে কি আসে দেখো তো র বা এর এই জন্য আমরা ব্যবহার করি অফ, তাহলে এখানে হবে অফ। দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, যদিও নদী আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, উই আওয়ার সেলফস আমরা নিজেরাই, আর ক্রুয়েল অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ক্রুয়েলের সাথে টু হয়, উই আর ক্রুয়েল টু দ্যাম আমরা তাদের প্রতি কি নিষ্ঠুর। আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড কয়েকটি নদী ইতিমধ্যেই মারা গেছে, অ্যান্ড সেভারাল আর গোয়িং দ্য প্যাংস অফ ডেথ। দেখো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে, কোনোটা অবস্থার মধ্য দিয়ে যাওয়া, এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে যাওয়া, অবস্থার মধ্য দিয়ে যাওয়া থ্রু ব্যবহৃত হয়, থ্রু THROUGH থ্রু, এখানে হবে থ্রু। কিছু নদী অলরেডি মারা গেছে, আবার কিছু নদী মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে বা মুমূর্ষু অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মধ্য দিয়ে যাওয়া, গোয়িং থ্রু মধ্য দিয়ে যাচ্ছে, প্যাংস অফ ডেথ, প্যাংস অফ ডেথ মানে হচ্ছে মৃত্যু যন্ত্রণা বা মুমূর্ষু অবস্থা আর কি। সাম রিভার গ্রেভার্স কিছু নদী খেকু গ্রেভ দখল করে রিভার ব্যাঙ্কস নদীর তীর এবং বিল্ডিংস এবং ভবন তৈরি করে ট্রেড অ্যান্ড কমার্স, এখানে গ্যাপ রয়েছে। আমরা যদি অর্থ করি কিছু নদী খেকু নদী দখল করে নিচ্ছে, নদীর তীর দখল করে নিচ্ছে, অ্যান্ড বিল্ডিংস এবং ভবন নির্মাণ করছে, আমরা বলবো কেন ফর ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের জন্য। কিছু নদী খেকু মানুষ নদীর তীর দখল করে নিচ্ছে এবং সেখানে ভবন নির্মাণ করতেছে ব্যবসা বাণিজ্যের জন্য, এই জন্য অর্থে আসবে কি ফর ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের জন্য। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ফর ডেফরেস্টেশন, এখানে হবে ফর, অথবা ফ্রমও ব্যবহার করা যেতে পারে। গেটিং সিল্টেড ফ্রম অথবা ফর ডেফরেস্টেশন তাও জন্য, অর্থাৎ রিভার্স আর অলসো গেটিং সিল্টেড নদীগুলো কি হচ্ছে তোমার পলি দ্বারা আবৃত হচ্ছে, গেটিং সিল্টেড ফর ডেফরেস্টেশন, অর্থাৎ বৃক্ষ নিধনের জন্য নদীগুলো কি হচ্ছে পলি দ্বারা আবৃত হয়ে যাচ্ছে। তো বৃক্ষ নিধনের কারণে কেন নদী পলি দ্বারা আবৃত হবে? হ্যাঁ, কারণ গাছ যখন কেটে ফেলা হয়, গাছের মূলগুলা যে মাটিগুলো ধরে রাখে সেগুলো উপড়ে যায়, যার কারণে বৃষ্টির কারণে মাটিগুলো ধুয়ে গিয়ে নদীতে পড়ে নদী আস্তে আস্তে ভরাট হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ফর ডেফরেস্টেশন আর সিল্টেড ফ্রম ডেফরেস্টেশন বলা যেতে পারে, অর্থাৎ তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের দিকে পড়বে। ফরও বলা যেতে ফ্রম বলা যাবে ডেফরেস্টেশন বৃক্ষ নিধনের জন্য। সো রিভার্স ক্যানট ফ্লো সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন, নদীগুলো পানি সাথে বা নিয়ে বোঝাতে কি হয় উইথ ব্যবহৃত হয়, সাথে বা নিয়ে বোঝাতে। রিভার্স ক্যানট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, নদীগুলো পানি সাথে নিয়েই প্রবাহিত হতে পারে না বা পানি নিয়ে প্রবাহিত হতে পারে না। কখন? ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষা মৌসুমে নদীগুলো পানি নিয়ে বা পানির সাথে নিয়ে কী করতে পারে না, প্রবাহিত হতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ ফ্লাডস অকার, বন্যা সংঘটিত হয়, অ্যান্ড পিপল সাফারিং, এটা হবে পিপলস অ্যাপোস্ট্রফি আসবে কেন, অ্যান্ড পিপলস সাফারিং এবং মানুষের দুর্দশা গো ডেসক্রিপশন যায় বর্ণনার বাইরে চলে যায়, এখানে হবে বিয়ন্ড, BEYOND। কেন বিয়ন্ড হচ্ছে? বিয়ন্ড সীমানার বাইরে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়, এবং এর ফলে বন্যা সংঘটিত হয় এবং মানুষের দুর্দশা বা দুঃখ বর্ণনাতীত হয়ে যায় বা বর্ণনার বাইরে চলে যায়, বর্ণনার সীমা পেরিয়ে যায়। গো বিয়ন্ড ডেসক্রিপশন, মানুষের ভোগান্তিতা বর্ণনার বাইরে চলে যায়, গো বিয়ন্ড ডেসক্রিপশন। দেন তারপর রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টিড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন APP, ইনস্টিড অফ। দেন রিভার্স বিকাম, তারপর নদী হয়ে ওঠে সোর্স অফ সাফারিংস, দুর্দশার উৎস, ইনস্টিড অফ ব্লেসিংস, নদী যে জায়গায় আমাদের দয়ার উৎস হবে সেই জায়গায় কি হয় ভোগান্তির উৎস হয়ে দাঁড়ায়। তাহলে আমরা রুলস পড়ে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।